কিউরিও ফাইটার আজকের ঘোষলি কল রেকর্ডিংটা শুরু করার আগে আপনাদের থেকে কয়েকটা জিনিস আমি জানতে চাই। আচ্ছা, মৃত্যুর পর কেউ কি কারোর আপনজন হয়, নাকি অন্য জগতে চলে যাবার পর প্রতিহিংসা, অপূর্ণ ইচ্ছা, লালসার বশে তারা এক বিভৎস রূপ ধারণ করে? মৃত্যুর আগের কোনো সম্পর্ককে তারা কি আদৌ মনে রাখে, নাকি এই দুই জগতের মাঝের টানাপোড়ন নিয়ে তারা হয়ে ওঠে ভয়ঙ্কর প্রতিহিংসা পরায়ণ এবং ক্ষতিকারক? এইসব প্রশ্নের উত্তর কি আপনাদের জানা আছে? যদি জানা না থাকে তাহলে কিউরিও ফাইটের আজকের যে ঘোষলি কল রেকর্ডিংটা হতে চলেছে সেটা সম্পূর্ণ শুনুন এবং শুনে আপনার মতামত কমেন্ট করে জানাবেন। এবং এটাও জানাবেন যে আজকের এই ঘোষলি কল রেকর্ডিংটা আপনারা কোথা থেকে শুনছেন। এবং আজকের এই ঘটনাটা শুরু করার আগে অনেক 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 ধন্যবাদ জানাই আপনাদের। কিউরিও ফাইট কিন্তু এখন 1,20,000 সদস্যের একটি পরিবার। আমরা 1,20,000 মানুষকে আমাদের পাশে পেয়েছি। অশেষ ধন্যবাদ আপনাদের। আমি কিউরিও ফাইটে চেষ্টা করি বিভিন্ন ধরনের উইয়ার্ড এবং অদ্ভুত আশ্চর্যজনক ঘটনা আপনারা যাতে শুনতে পারেন। যদি আপনারা ইতিমধ্যে কিউরিও ফাইটকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নেবেন। এবং আপনার ঘটনাও যদি আপনারা কিউরিও ফাইট ইউটিউব চ্যানেলে একটা ঘোষলি কল রেকর্ডিংয়ের মাধ্যমে শেয়ার করতে চান তাহলে অবশ্যই আমাকে যোগাযোগ করুন। আমাকে যোগাযোগ করার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনের একদম পিন কমেন্টে পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করছি কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের আজকের মারাত্মক একটি সানডে স্পেশাল হরর পডকাস্ট। ঘড়িতে বেলা 3টে, রবিবার। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের একটি হরর পডকাস্ট। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো আকাশ, কেমন আছিস? হ্যাঁ কৌস্তবদা, ভালো আছি। তুমি কেমন আছো? চলছে রে ভাই। ব্যাপারটা যেটা হচ্ছে যে তুই বেশ কিছুদিন আগে কন্ট্যাক্ট করিস আমাকে, অ্যান্ড কন্ট্যাক্ট করার পর তোর লাইফের কিছু ঘটনা আমাকে শেয়ার করিস। হয়তো ঘটনাগুলো এন্টায়ারলি এখনো জানি না, তোর থেকে শুনবো, একটু পরেই শুনবো, কিন্তু সামওয়াট এটা হতে পারে যে তোর ঘটনাগুলো, ঠিক আছে, যেগুলো ফেস করেছে, যার জন্য তোর লাইফে এত প্রবলেমস এসছে বা এত ভয়ানক ভাবে দিনগুলো কেটেছে, সেগুলো কোনো না কোনো ভাবে না ইন্টারকানেক্টেড হতে পারে, ঠিক আছে? এবার সেগুলো তো পুরোটা শুনলে, জানলে তারপরে বুঝতে পারবো। বাট এরকম টাইপের ঘটনা খুব রেয়ার, আর যখন বলছিলি জিনিসপত্রগুলো জানাচ্ছিলি খুব ইন্টারেস্টিং মনে হয়েছে আমার। আমি চাই যে তোর লাইফের যে ঘটনাগুলো রয়েছে না, সেটা তুই আমাদের কিউরিও ফাইটের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার কর, ঠিক আছে? কি ঘটেছিল আকাশ, বল। প্রথমত কৌস্তবদা, আমি শুরুতেই কিউরিও ফাইটের একজন পরিবারের সদস্য হয়ে সবাইকে এবং তোমাকে থ্যাংক ইউ জানাতে চাই যে আমাকে এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, আমার অভিজ্ঞতাটা সকলের সামনে তুলে ধরার জন্য। ওয়েলকাম ভাই। কৌস্তবদা, আমার ক্লাস 7 ছিল, সালটা ছিল 2013, যেটা আমার জীবনে আমি প্রথম কিছু ফেস করি। আমি এখনো অব্দি জানি না যেটা আমি, যে অভিজ্ঞতাটা আমি সকলের সাথে তুলে ধরবো, মানে সকলের সামনে আর কি তুলে ধরবো, বলবো সবাইকে, সেটার সাথে এটার কোনো ইন্টারকানেকশন আছে কিনা আমি আজও জানি না। কিন্তু আমি এইটুকুনি আন্দাজ করতে পেরেছি, বা এটা আমার বিশ্বাস, যেটা আমি বলবো সবাইকে সেটার কিছু পজিটিভ দিক থেকেও আমি মানে আমার সাথে কানেকশন আছে, নেগেটিভ দিক থেকেও হয়তো কানেকশন আছে। তো কৌস্তবদা, যেটা আমি বলবো সেই সালটা ছিল 2019। হ্যাঁ, ওটা বেশি খুব একটা সময় হয়, খুব একটা বেশি সাল হয়নি, বছর যায়নি। তো আমার এইচএস আমি পাস আউট হই, ঠিক আছে? তো ভালো রেজাল্ট করি, তো স্বাভাবিক ভালো রেজাল্ট করার ফলে একটা মধ্যবিত্ত পরিবারে যে আনন্দটা হয়, সবাই ফ্যামিলি মিলে একসাথে ঘুরতে যাবে, সেই হিসাবে ডিসেম্বরের জন্য ঘোরার প্ল্যানও হয়, টিকিট কাটা হয় সব জায়গায় সবার। তো আমার তারপরে বিকম এর জন্য নতুন ফার্স্ট ইয়ারে নতুন কলেজের অ্যাডমিশনও হয়, বুঝতে পারলে তো? তো সব ঠিকঠাক যাচ্ছিল লাইফে, মানে নতুন কলেজ, নতুন বন্ধু বান্ধব, নতুন সবকিছু।
আচমকায় এমন একটা আমার লাইফে একটা টার্ন এলো না, মানে যেটা আমি কি বলবো, আজও আমাকে ভাবায়, আজও আমাকে কি বলবো, মানে সত্যি মানে আজও আমাকে ভাবায় যে এটা কি ছিল, কেন ছিল। হুম কারণ আমি তো কারোর কোনোদিনও কোনো ক্ষতি করিনি, আমি কেন। হুম কুসুমদা, নভেম্বর মাসটা হুম আমার, এক নভেম্বর 2019-এর নভেম্বর থেকে অ্যাকচুয়ালি বিষয়টা শুরু হয়। ঠিক আছে? আচ্ছা আচ্ছা আমার পরিবারের একজন কাছের সদস্য, আমার জেঠিমা, ঠিক আছে, আমাদেরই পরিবারের, তো উনি না হসপিটালাইজড হন। কোসবদা, ওনার এমন একটা রোগ ধরা পড়ে যে রোগটার কোনো না আছে নাম, না আছে কোনো প্রতিকার। কিরকম? মানে কোসবদা, এটা মানে এটার কোনো নাম নেই, মানে ডাক্তাররাও এটার কোনো প্রতিকার বা নাম খুঁজে পায়নি। তবে এটা অনেকটা সিমিলার আছে ক্যান্সারের সাথে। আচ্ছা আচ্ছা হুম মানে ক্যান্সারে আমরা কি দেখি কৌস্তবদা, যে শরীরের যে স্ট্রাকচারটা সেটা ছোট হওয়া, আম, দৃষ্টিশক্তি কমে যাওয়া, ওই যা যা থাকে আর কি, সেরকমই কিছুটা। ঠিক আছে, তো কৌস্তবদা এরকম ব্যাপারটা হয়। হুম। আর কৌস্তবদা এটা খুব তাড়াতাড়ি হচ্ছিল, যেটা খুবই ইম্পসিবল একটা ব্যাপার। তাড়াতাড়ি বলতে? কৌস্তবদা, ধরো আজকে আমি তোমায় দেখলাম, ঠিক আছে, হুম আজকে দেখো, তোমার খারাপ ভাবে নিও না, আজকে তোমার তোমার যথেষ্ট ভালো বডি আছে, ঠিক আছে, হুম মানে ভালো চেহারা আছে তোমার। হুম হুম এক সপ্তাহ পরে যদি আমি তোমাকে দেখি তুমি দুর্ভিক্ষের খুবই বাজেভাবে শিকার, আচ্ছা তো আচ্ছা। সেটা কি স্বাভাবিক একটু চোখে লাগে না? মানে বলছিস যে খুব রোগা হয়ে যাওয়া বা খুবই, মানে কালচার লোকে দেখে বলবে যে মানে কিছু একটা রোগ হয়েছে এক সপ্তাহের মধ্যে এরকম চেঞ্জেস? এক সপ্তাহের মধ্যে। আচ্ছা, তুই স্পেসিফিক্যালি কাকে নিয়ে বলছিস এই ব্যাপারটা? এটা আমার জেঠিকে নিয়ে বলছি। আচ্ছা তো যেটা না মানে কি বলবো, আনএক্সপেক্টেডলি, মানে এক সপ্তাহের মধ্যে এটা কি করে সম্ভব হতে পারে, হুম মানে এটা আমাকে ভাবিয়েছে। হুম যাই হোক, হসপিটালাইজড হন। এবার যেদিন হসপিটালাইজড হন সেদিন আমি কলেজ ছিলাম, বুঝতে পারলে তো। হুম, তো হুম। আমাকে খবরটা আমার কাজিন ব্রাদার দেয়, হুম আর আমার ভাই দেয়। তো হুম। বললো যে তুই আছিস কোথায়? আমি বললাম কলেজে। তো যাই হোক, আমি খবর টবর পেয়ে ওই দিন তো যেতে পারিনি কৌস্তবদা, তার পরের দিন গেছি। আচ্ছা ওই তার পরের দিন যে গেছি কৌস্তবদা, ওনার প্রয়াত হওয়া অব্দি আমাকেই যেতে হয়েছে। আচ্ছা আচ্ছা আমি বলবো না যে আমার পরিবারের কোনো সদস্যরা জানি, হ্যাঁ সবাই গেছে, আমার বাবা, জ্যাঠা, পিসি, পিসে মশাই সবাই গেছেন, কিন্তু কি বলতো, সবাই একটু কাজের মধ্যে থাকে। তো এবার দেখো, সবসময় তো কাজের মধ্যে তো মানে হয় না, মানে কাজ করার পরে যখনই সময় পেতেন ওনারা যেতেন, ঠিক আছে। হুম 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 হুম। তো সেই সময়টা আমার ভাইও যেত, আমার ভাইয়ের একটু পরীক্ষা ছিল, তো আমি একাই পড়ে গেছিলাম, তো যেতাম সমস্ত। এবার হসপিটালের কাজটা তুমি বোঝো কৌস্তবদা, মানে কখনো এই সেকশন, কখনো ওই সেকশন, কখনো এই কাগজ, কখনো সেই কাগজ। হুম। আর সব থেকে বাজে জিনিস কি হয়েছিল জানো তো কৌস্তবদা, মানে ওনার না রোজ অনেক অনেক ব্লাড, অনেক প্লাজমা লাগতো। আচ্ছা আচ্ছা আর যেটা জোগাড় করাটা না মানে ঘাম ছুটে যাওয়ার মতো অবস্থা। মানে কেন না, আমি বলি কেন লাগতো, কারণ ওনার শরীরে যখন রক্তটা দেওয়া হতো না, হুম হুম। সেই রক্তটা বেরিয়ে যেত মুখ থেকে বা নাক থেকে। মানে রক্তটা বডি অ্যাকসেপ্ট করতো না? না, অ্যাকসেপ্ট করতো না, মানে রক্তটা বেরিয়ে যেত। আর যখন রক্তটা বেরোতো খুবই ভয়াবহ লাগতো গো। মানে আর প্রথমত এই রক্ত বা এইসব জিনিস না আমি একটু দেখতে পারি না, মানে আমার একটু ভয় লাগে বেসিক্যালি। মানে অনেকে হয়তো ভাববে যে না এটা কেমন, এটা হয় নাকি, এটা সত্যি আমার একটু ভয় লাগে সত্যি কথা বলতে। হুম হুম তো আমি দেখতাম তো খুব ভয়ই লাগতো। তো যাই হোক, সেই রক্ত আমি জোগাড় করতাম। এবার দেখো, সব ব্লাড ব্যাংকে তো রক্ত থাকে না কৌস্তবদা, বোঝোই তো, কখনো এটা ওটা সোর্স থেকে নেওয়া হতো। যেদিন উনি প্রয়াত হন কৌস্তবদা, তার আগের দিন রাতের বেলা, মানে উনি 20 তারিখে প্রয়াত হন ডিসেম্বরের। আচ্ছা আর আমি এটা বলছি 19 তারিখের ঘটনা। হুম হুম। হ্যাঁ হ্যাঁ, 2019-এর ডিসেম্বরের 19 তারিখের ঘটনা। হুম হুম আমি
রোজকারের মতো সকালবেলায় গিয়ে সমস্ত হসপিটালের কাজ সেরে আবার রক্ত নিয়ে এসে আবার রক্ত দিয়ে আবার রক্ত নিয়ে এসে রক্ত দিয়ে আবার বাড়ি চলে এলাম, মানে পিসির বাড়ি ছিলাম আমি। মানে পিসির আমি তোমাকে বললাম না শুরুতেই 2013 যে ঘটনাটা ক্লাস 7-এর, ওটা পিসির ফ্ল্যাটের ছিল একটা ঘটনা, আমি তোমাকে বললাম। ওটা আমার পিসির ফ্ল্যাট। হ্যাঁ 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 বলো। ফ্ল্যাটটা কোথায় যেখানে ছিলিস 19শে ডিসেম্বর? 19শে ডিসেম্বর আমি ছিলাম হচ্ছে গিয়ে তেঘড়িয়া লোকনাথ মন্দির চেনো? ওইখানে একটা ফ্ল্যাট আছে, ভালো একটা নাম, আমি নামটা নিচ্ছি না, একটা ইয়ে আছে ভালো একটা, তো ওখানেই আমি ছিলাম। আর যে 2013 কথা বলছি সেটাও তেঘড়িয়া, বাট ওটা ওই দমদম অর্জুনপুর আছে ওই দিকে, ওই সাইডটা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো যাই হোক আমি আবার আমার গল্পে ফিরে আসি। তো বিষয়টা ছিল হচ্ছে কি, এবারে আমি সবকিছু কাজ বাজ সেরে কোর্সব আমি পিসির বাড়ি চাই। এবার পিসির বাড়িতে থাকার কারণটা হচ্ছে কি, পিসির বাড়ি থেকে হসপিটালের যে ডিস্টেন্সটা অনেকটাই কাছে হয়, বুঝতে পেরেছো তো? মানে আমার বাড়ি থেকে যেতে গেলে অনেক কাঠ কয়লা পুড়িয়ে। তোর বাড়ি কোথায়? আমার বাড়ি একটু বিরাটি একটু ভেতরে। ওকে ওকে ওকে। পিসির বাড়ি থেকে হসপিটাল কাছে হতো অনেকটাই, কারণ পিসির বাড়ি থেকে শোভাবাজারের ডাইরেক্ট বাস যায় 211, ওখান থেকে সবাই থেকে মেট্রো ধরে ডাইরেক্ট চলে যাওয়া। 211 রেঞ্জ এটা। হ্যাঁ 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 হ্যাঁ, মানে ওই কারণেই আর কি যাওয়া। তো অনেকটা সময় বাঁচে। তো যাই হোক, এবার সেটাই আমি করতাম। তো সেরকমই এরকম 19 তারিখেরই ঘটনাটা বলছি, ডিসেম্বরে। তো আমি সবকিছু কাজ বাজ সেরে আমি হসপিটালে সবাইকে বলে এলাম, ডক্টরকেও বলে এলাম যে ঠিক আছে, যদি কোনো দরকার লাগে বাড়ির লোককে ফোন করবে, নাহলে আমার নাম্বারটাও রেখেছে, আমাকেও করতে পারেন, অসুবিধা নেই। তো যেটা আর কি স্বাভাবিক না, কখন কি দরকার পড়ে। তো আমি চলে এলাম বাড়িতে। বাড়ি ঢুকতে ঢুকতে আমার প্রায় 8টা লেগে গেছে, রাত 8টা। পিসির বাড়িতে এলাম, তো পিসি বললো যে তুই একটা কাজ কর, তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নে, হসপিটাল থেকে এসেছিস, জামা কাপড় ছাড়, বোঝোই তো যেটা হয় আর কি, আমি তোকে খেতে দিচ্ছি, খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়। তো আমি পিসিকে বললাম যে ঠিক আছে পিসি, তুমি আমাকে না কালকে সকালবেলা একটু 6টা নাগাদ ডেকে দিও, কারণ কালকে একটু সকাল সকাল যেতে চাই, আবার কি রক্ত ভক্ত কি নাকি আনতে বলে, তো যেতে তো হবে, আমি চলে যেতে টাইম ওয়েস্ট করতে চাই না। তো প্রস্তাবটা আমি না চেষ্টা করেছি, বিশ্বাস করো, মানে মানুষটাকে বাঁচানোর, দেখো আমি তো ভগবান নই বা আমি ডাক্তারও নেই, বাট ওই আর কি চেষ্টা, যে মানুষটা যদি আজকে থাকতো ভালো হতো, ঠিক আছে। তো যাই হোক আমি এরকম ফ্রেশ ট্রেশ হয়ে এলাম। তো ফ্রেশ হয়ে বেরিয়ে আমি চেঞ্জ করে সবকিছু করে আমি জাস্ট ঘরে গিয়ে বসেছি। এবার পিসির ফ্ল্যাটে কি বলতো, আমার জন্য একটা আলাদা ঘর থাকেই, বুঝতে পারছো তো? তো বসেছি, কৌস্তবদা তুমি বললে বিশ্বাস করবে না, দুটো বিড়াল, কৌস্তবদা দুটো বিড়াল কন্টিনিউয়াসলি কেটে যাচ্ছে ওই সময়টা। তখন প্রায় 9:45 বাজে রাত, কন্টিনিউয়াসলি কেটে যাচ্ছে। আর এত বাজে কান্না কৌস্তবদা, আমি দেখো আমার বাড়ির কাছেও বেড়ালরা কাঁদে, বাট এত বাজে ভাবে না। আর সব থেকে মজার বিষয় কি জানো কৌস্তবদা, মানে সব থেকে মজাও বলা যায় না, মানে ইন্টারেস্টিং বিষয়, বিড়ালটা যে দিক থেকে কাঁদছে, মানে আমি বুঝতে পারছি যে তারা কোন ডাইরেকশন থেকে কাঁদছে, আমি ইন্ডিকেট করতে পারছি যে মা দিক থেকে কাঁদছে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি। আর আমার পিসির ফ্ল্যাটটা কিরম ছিল বলতো, মানে চারদিকটা খোলামেলা, মানে এই পাশে রাস্তা, ওই পাশে রাস্তা, এই পাশে রাস্তা, চারদিকেই রাস্তা, মানে কোথাও বন জঙ্গল নেই যে কোন একটা কোনা দিয়ে কাঁদবে আমি দেখতে পাবো না, এরকম ব্যাপার না। আমি বুঝতে পারছি। আর ওই কান্নাটা শুধু আমি না, আমার দাদা, আমার পিসি, আমার পেশামশাই সবাই শুনছেন। দেখো কৌস্তবদা, সত্যি কথা বলতে 2013-তে ঘটনাটা ঘটার পর থেকে না, মানে আমি সত্যি বিষয়গুলো একটু ভয় পাই, ভয় পাই গো, মানে যেটার জন্য রাতে ঘুম হতো না, ঠিক আছে। তো সত্যি কথা বলতে আমার, এছাড়াও আমার ঠাম্মাও বলেছিলেন একটা সময় যে এই বিড়ালের কান্নাটা নাকি শুভ নয়, ভালো হ্যাঁ, একটা বাজে কিছুর ইঙ্গিত। তো আমি না পাগলটার মতো করছিলাম, মানে ওখানে রিয়াক্ট, যে পিসি তুমি তাড়াতাড়ি বেড়ালগুলোর গায়ে জল মারো, মানে ভাগাও বেড়ালগুলোকে, আমি নিতে পারছি না কান্নাটা, আমার ভাল লাগছে না। আর তার মধ্যে ডক্টররা কি বলেছে জানো তো, যে ওনার মানে কি বলবো, এখন সবটাই ভগবানের হাতে ছেড়ে দিই, ঠিক আছে, উনি যদি বেঁচে যায় তো ভালো, না বাঁচারই চান্স কম। তুই আমাকে একটা কথা বল ভাই। হ্যাঁ বলো। বিড়াল তো কাঁদে, আমরা সেটা দেখেছি,
তো তুই এতটা ভয় পাচ্ছিলি কেন? কারণ কৌস্তবদা, এই যে কান্নাটা, আমি 2013 যে একটা ঘটনা তোমায় বললাম না, যে আমার 2013 ক্লাস 7 ছিল, আমি এরকমটা কিছু রিলেট করতে পেরেছিলাম। আচ্ছা, তো বেড়ালগুলো কি তোদের বাড়ির আশেপাশেই ছিল? একদম বাড়ির আশেপাশেই ছিল, কান্নাটাই। আর আমার পিসির ফ্ল্যাটটা, আমরা সেকেন্ড ফ্লোরে ছিলাম, সব থেকে বড় কথা। সেকেন্ড ফ্লোর থেকে সবটাই দেখা যায়, একদম কাছে দূরে সবই দেখা যায়। আর এমন জায়গায় ফ্ল্যাটটা, বিড়াল দুটোর কান্না পাচ্ছি, আওয়াজ পাচ্ছি, কিন্তু বিড়াল দুটোকে দেখতে পাচ্ছি না কৌস্তবদা। দেখতে পাচ্ছিস না? না। হয় নাকি এরকম? সেটাই তো আমি ভাবছি। এই যে আমি যখন জিনিসগুলো, এই ছোট ছোট কয়েকটা ছোট ছোট জিনিস, মানে এই ঘটনার সাথে কয়েকটা ছোট ছোট জিনিস কৌস্তবদা, মানে এতটাই রিলেট আছে, যেটা যদি আমি এখন 2 কে 2 যদি আমি যখন পরে 2 কে 2 করলাম না, তখন 4ই হলো, জানো তো কৌস্তবদা। আচ্ছা আচ্ছা, মানে এতটাই ভয়ঙ্কর। আমি বেড়াল দুটোকে দেখতে পাচ্ছি না। আর পাগলটার মতো তো পিসিকে বলছি, পিসি তুমি জল দাও, তারাও বেড়ালগুলো আমি সহ্য করতে পারছি না। আর স্বাভাবিক, দেখো পিসি না আমাকে খুব ভালোবাসে, তো যে কারণে পিসি একটু ভয় পেয়ে গেছিল যে আমি এরকম রিয়াক্ট করছি। পিসি বলছে তুই শান্ত হ। এবার পিসি বুঝতে পারছে না কি আমাকে শান্ত করবে নাকি বেড়ালগুলোকে জল মারবে। তো কোনো মতে জল দেখতে পাচ্ছিলেন না? পিসিও দেখতে পাচ্ছিল না, পিসিও দেখতে পাচ্ছিল না, কিন্তু আওয়াজ পাচ্ছিল। আচ্ছা, দেখো পিসেমশাই সবাই বলছিল ইটস নর্মাল, বেড়াল কাঁদা, যেটা সবাই, কিন্তু এরকম কান্না আমি কখনো শুনিনি কৌস্তবদা। মানে এত বাজে আওয়াজ, আচ্ছা, মানে একটু লাউডনেস ছিল আওয়াজটার মধ্যে, মানে খুব বাজে, খুব বাজে কৌস্তবদা। আমি মানে আমার গায়ে কাটা দিচ্ছে এরকম এখনো ভাবলে। ওকে, তারপর কি হলো? জল দিল? তারপর আমি জল দিল, তাও আওয়াজ যায় না। জল দিচ্ছে, তাও আওয়াজ যাচ্ছে না। মানে এতটাই, মানে আওয়াজটা, মানে যত জল দিচ্ছে, আওয়াজ থামার তো কথা বা ভয় পেয়ে পালিয়ে যাবার তো কথা, কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। মানে কোনো পরোয়া করছে না আওয়াজটা, ঠিক আছে। লাস্টে 20-30 মিনিট পর, এরকম টাইমের 20-25 মিনিট এরকমই টাইম হবে, আওয়াজটা থেমেছে। আওয়াজটা যখন থামলো, আমি তো পুরো, মানে কি বলবো, মানে ঘরের দরজা জানলা সব বন্ধ করে দিয়েছি। যেটা হয় আর কি, মানে একটা ফোবিয়া ধরে গেছে আমার। ওকে, তো যাই হোক, তো এটা যখন হলো, তো সেখানে আমি তো মানে স্বাভাবিক ভয় পেয়েছি। পিসি বললো যে কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। আমি তখন পিসিকে বলছিলাম যে পিসি, বড় মা ঠিক, মানে জেঠিমা ঠিক হয়ে যাবে তো। আমি জেঠিমাকে বড় মা ডাকি, তো আমি বড় মা বলে ফেললাম। তো বড় মা ঠিক হয়ে যাবে তো পিসিমণি, আমার ভয় লাগছে গো, ভাল লাগছে না বেসিক্যালি। বলছে তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, তুই বেকারই ভয় পাচ্ছিস, তুই খেয়ে নে, আমি তোকে খাবারটা দিচ্ছি। কিন্তু ওই নামেই খাবার দিয়েছিল কৌস্তবদা, যেটা আমি গলা থেকেও নামাতে পারিনি। ওকে, একমতো। তারপর কি হলো? তারপর প্রথমেই আমি বলার আগে একটা কথা বলি সবাইকে, কৌস্তবদা, আমি রাতের বেলা একটু দেরিতেই ঘুমাই। ওই ধরে নাও 2-2-2:30 সিরিজ দেখি বা ফেসবুক স্ক্রল করি বা তোমার ভালো কিছু বই টই পড়ি, ঠিক আছে। আর আমার ঘুম থেকে উঠতে সময়, মানে যে সময় উঠিস তখন হচ্ছে গিয়ে, মানে কি বলবো, মানে তখন সবার আর কি, মানে দুপুর হতে চললো এরকম ব্যাপার। বুঝতে পারছি, ওই 11:30-12টা এরকম টাইমে। সেই ছেলে, পিসিকে তো তোমাকে আগেই বলেছিলাম যে আমি পিসিকে বলেছিলাম যে 6টার সময় আমায় ডেকে দিতে, ওই যেদিন প্রয়াত হন আর কি, 20 তারিখের কথা বলছি। তো আমার ফোনে অ্যালার্ম দেওয়াও ছিল না, আর অ্যালার্ম দেওয়া থাকলেও অ্যালার্ম বেজে যায় কৌস্তবদা, আমি ঘুমাই। সত্যি কথা বলতে, আমি 20 তারিখের কথা বলছি, ভোর 5টার সময় পিসির ফোনে একটা ফোন ঢোকে। আমি কিন্তু ঘুমাচ্ছি, আমি কিন্তু একদম একদম মরার মতো ঘুমাচ্ছি কৌস্তবদা, মানে আমাকে তুললেও কেউ পাবে না, এরকম একটা ব্যাপার। ঘুমোচ্ছি, আর শীতের ঘুম তো বোঝোই কৌস্তবদা, মানে আমার মতো পাবলিকের কাছে। তো যাই হোক, পিসির কাছে ফোনটা ঢুকলে, বা দেখো ফোনের ওই পার থেকে কি কথা আসছে আমি কিন্তু কিচ্ছু জানি না, এই পার থেকে মানে পিসির সাইড দিয়ে কি কথা যাচ্ছে সেটা তো শুনতে পাবো আমি। সেই একটা কথা আমি শুনতে পেয়েছি, যেটা শুনে মানে একদম শটাং করে আমি উঠে গেছি, মানে কেউ কিন্তু আমায় তোলেনি কৌস্তবদা। আর কথাটা যে ঘুমানোর মানে অবস্থায় কি করেও বা কানে এলো, বা কি করেই যে আমি উঠলাম, এটা আজ আমি ধরতে পারলাম না। সেই কথাটা এটা ছিল, পিসি ওই পার থেকে একটা কথা শোনার পর এই অ্যান্সারটা দিল যে কি বলছিস, নেই। আচ্ছা আচ্ছা।
তো স্বাভাবিক কৌস্তবদা এটা না শোনাবার শটান করে উঠে গেছে, মানে তোমার ভাবতে পারবে না যে ঘুমাচ্ছে মরার মতো সে কি করে উঠতে পারে, সম্ভবই না এটা। না আমার পিসি আমাকে ডেকে ডিস্টার্ব করেছে। তো আমি উঠলাম, উঠে আমাকে পিসি বললে কি রে তুই উঠে গেলি? আমি বললাম হ্যাঁ আমি উঠে গেলাম, বুঝলাম না কি করে উঠলাম, কি হয়েছে, নেই কে নেই। আর কথাটা কিন্তু ক্যাচ করেছি আমি, বুঝতে পেরেছি তো কথাটা কিন্তু এক্সাক্ট ক্যাচ করেছি। তোর ভেতরে ভেতরে চলছিল ব্যাপারটা। হ্যাঁ, এবারে পিসি বলছে যে না নেই উনি আর, তুই একটা কাজ কর, তাড়াতাড়ি করে তুই হসপিটাল যা, আমি তো কিছু টাকা দিচ্ছি, সেই টাকা দিয়ে হসপিটাল যা, রেডি হয়ে যা, আর তোর জামা কাপড়গুলো আমি তোর বাড়ি নিয়ে যাচ্ছি। স্বাভাবিক ওষুধ চলছে তখন, স্টার্ট হয়ে গেছে। তো আমি তাড়াহুড়ো করে হসপিটালে গেলাম। ওখানে দেখলাম আমার বাবা, জ্যাঠা, পরিবারের যারা যারা আছে আর কি, বাড়ির মেয়ে মহিলারা যায়নি, ঠিক আছে, ওরা বাড়িতে ছিল, বাট ছেলেরা যারা ছিল সবাই গেছে, ঠিক আছে। তো এবার কি হয়েছে, ওই যে ডেড বডি ডিসচার্জ করে না, তখন কিছু কাগজপত্র তো মানে সাইন করতে হয়, জানো তো তুমি। তো সেই সময় না মানে একটা কেস হয়েছে, মানে তুমি বললে বিশ্বাস করবে না, ওনার যে অন্তিম যে সংস্কার করবে না, মানে একটা না একটা বাধা পড়ছে। কিরকম বলছি, ওই যে বলছি যে ডিসচার্জ করার সময় ধরো ওনার বয়স 54, কিন্তু ডাক্তাররা লিখেছে 45। আচ্ছা আচ্ছা। এবার সেই সময় তো স্বাভাবিক বাড়ির কারোর অবস্থা ঠিক নেই, বিশেষ করে তো আমার প্রস্তাবটা, যেখানে আমি শুরু থেকে লাস্ট অব্দি ছিলাম, মাথা তো ঠিক নেই। স্বাভাবিক ডাক্তারের সাথে বা ওখানকার যারা স্টাফ ছিল তাদের সাথে আমার একটু মানে প্রায় একটু লেগে যায় অবস্থা, যেটা হয় আর কি, মানসিক অবস্থায় আমরা ঠিক ছিলাম না। তো আর উনি ছিলেন ভেন্টিলেশনে, বুঝতে পেরেছো তো। আর ভেন্টিলেশনে মানে কি বলতো, খুব খারাপ অবস্থায় ছিলেন, মানে ভেন্টিলেশনে আমি শুনেছি যারা যায় নাকি কেউ মানে মানে খুব বাজে অবস্থা হলেই যায়, ঠিক আছে, ভেন্টিলেশনে। তো যাই হোক, তো যিনি আর কি ওইসব পর্ব শেষ হওয়ার পরে, যখন ঝামেলা হলে গেলে শেষ হওয়ার পরে, ওখান থেকে একজন বলল যে মর্গ থেকে একজন যাবে স্ট্রেচার নিয়ে, পরিবারের একজন যাবে সঙ্গে। এবার কে যাবে? আমার ভাই বলছে আমি যাব না, আমার ভয় লাগে। আচ্ছা, ঠিক আছে। এবার আমার বাবা যেতে চাইলেন না, আমার জ্যাঠাও যেতে চাইলেন, কারণ বোঝোই তো জেঠিমা উনি আমাদের, বুঝতে পারছে সম্পর্কের দিক থেকে না। তো সেখানে আমি বললাম যে আমি যাব। আমাকে বললেন কে হও তুমি? হ্যাঁ না আমি ওনার হই, আমি যাব। কাউকে না কাউকে তো যেতে হবে না কৌস্তবদা। আমি গেছি। কৌস্তবদা আমি না ওখানে গিয়ে একটা অন্য দৃশ্যই দেখলাম কৌস্তবদা, মানে ভয় লাগছে, খুব ভয় লাগছে কৌস্তবদা, আর কিছু বলবো মানে বলতেই আমার মানে কিরকম একটা গায়ে কাটা দিচ্ছে, এরকম একটা ব্যাপার। কৌস্তবদা একটা সাজানো গোছানো বিছানা, বোঝে তো, মানে একদম সমান হয়ে থাকে বিছানাগুলো। কেউ যদি বিছানায় মানে বিছানার চাদরের তলায় থাকে, বিছানাটা একটু ওপর নিচ তো বোঝা যায়। ওই বিছানাটা যে বেডে উনি ছিলেন সেই বিছানাটা সমান ছিল, আমি বুঝতেই পারিনি যে ওই বিছানাতেই উনি আছেন, মানে চাদর চাপা, বিছানার সাথে মিশে গেছেন, তার মানে মিশে গেছে প্রস্তাবটা। তারপর আমি যখন ওখানে গেলাম, তো আমি প্রথমেই ওখানে কিছু নার্স থাকে, তো তাদের কিছু বললাম কোথায় বডি, বলছে ওই তো ওই বেডটায় যান ওখানে। বিশ্বাস করবে না, আমি যখন চাদরটা সরালাম না, আমি ওই মুখটা দেখে আজও আমি মুখটা ভুলতে পারিনি, বিশ্বাস করো, মানে এতটাই ভয়ঙ্কর, এতটাই ভয়ঙ্কর, মানে নাক থেকে রক্ত বেরোনোর মতো অবস্থা, মুখ থেকে রক্ত, মানে খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। তো সেই মুহূর্তে আমার যায় অবস্থা, তার মধ্যে যে স্ট্রেচারে মানে তোমাকে বললাম যে আমি রক্ত জিনিসটা না দেখতে পারি না, আর ওরম অবস্থায় আমি দেখেছি। তার মধ্যে স্ট্রেচারের যে যিনি আর কি গেছেন আমার সাথে, তিনি বলছেন যে তুমি একটা কাজ করো, বডিটার এই শোল্ডারের জায়গাটা তুমি ধরো, আমি পায়ের জায়গাটা ধরছি, এবার স্ট্রেচারে তোলো। ব্যাপারটা কিরম ছিল জানো তো, কাকে দিয়েছো রাজার পাঠ। আচ্ছা, যেখানে আমি ভয় পাচ্ছি সেখানে আমাকে বলছে ওরকম করতে, বাট কিছু করার নেই, করতে তো হবে, করলাম আমি সেটাও করলাম। বাইরে বেরোলাম, সবকিছু শ্মশানের যখন হলো, সেখানেও বাধা, শ্মশানে গেলাম, ঠিক আছে, শ্মশানে গিয়ে সবাই চলে যাচ্ছিল, সবাই, আমিও চলে যাচ্ছিলাম ইভেন।
আমি বলবো কি বলবো জানি না, এটা কি আমার কারোর আশীর্বাদ আছে নাকি কি আছে, ভগবান এটা আমাকে রিমাইন্ড করিয়েছে। ওনার যে ক্রিমিশন সার্টিফিকেটটা আছে না দাদা, কৌস্তব দা, ওই যে ক্রিমিশন সার্টিফিকেটটা সবাই ভুলে যাচ্ছিল যে ওটা নিতে হয়, ওটা না নিলে হয় না। অবশ্যই। আমি বেরিয়ে যাওয়ার সময় হুট করে আমার মাথায় এলো যে একটা কিছু তো ভুলছি, হ্যাঁ সার্টিফিকেটটা ভুলছি। আমি কাউকে না বলে ছুট দিয়েছি উপরে। তো সার্টিফিকেটটা নিয়ে এলাম, তো আমাকে তো বাড়ির লোক খুঁজছে কোথায় ও গেল। তো আমি বললাম যে তোমরা তো এটা ভুলে যাচ্ছিলে, এটা না নিলে কি চলে? তো যাই হোক, এই অব্দিও ঠিক ছিল, সবকিছু ঠিকঠাক হচ্ছে। তারপরে এই অব্দিও কাজটা মিটলো, মানে এতটা অব্দিও মিটলো, বাধার মধ্যে দিয়ে সবকিছুর মধ্যে মিটলো। বাড়ি আসার সময় শ্যামবাজারের মোড়ে লেগেছে ঝামেলা, আরেক বাধা। ঠিক আছে, মারাত্মক ঝামেলা, মানে একটা বিহারি ড্রাইভারের সাথে আরেকটা বাঙালি ড্রাইভার লেগেছে, মারাত্মক ঝামেলা। সেখানেও আমরা কোনো মতে বাড়ি এলাম, ঠিক আছে রাত হলো, বাট বাড়ি এলাম। বাড়ি এসে স্বাভাবিক, কারণ তো মন মেজাজ ভালো নেই, যেটা হয় আর কি একজন বাড়িতে প্রয়াত হলে। তো তারপর কি হলো, আমাদের ওষুধ চললো। এবার এটা তো আমরা সবাই জানি যে ওষুধ চলাকালীন সবাইকে একটু সাবধানে থাকতে হয়। মানে এটা আমি জানি না, এখন আমি এটার কারণটা জানি না সত্যি বলতে, মানে কেন সাবধানে থাকতে বলা হয়। আমি শুনেছি, আমি জানি না যে মানে কি বলবো, মানে যিনি আর কি প্রয়োজন তিনি নাকি সঙ্গে সঙ্গে থাকেন। হ্যাঁ, মানে বেসিক্যালি ব্যাপারটা কিরকম বলতো, সঙ্গে সঙ্গে মৃত্যুর পর তো মুক্তি ঘটে না, ঠিক আছে? 13 দিন বা 15 দিন পর যে শ্রাদ্ধ শান্তির অনুষ্ঠানটা হয়, নিয়ম ভঙ্গ হয়, এই যে টোটাল যে ব্যাপারটা, এই সময়টায় এই যে আত্মা থাকেন যে প্রয়াত হয়েছেন, তার আত্মাটা আমাদের সঙ্গে সঙ্গে বা আমাদের ফ্যামিলির আশেপাশে থাকে। কারণ মৃত্যুর পর অনেকে বুঝতেও পারেন না হয়তো যে তারা মারা গেছেন, ঠিক আছে? আচ্ছা, তো সেই কারণে সাবধানে থাকতে বলা হয়। আর দেখবি খাবার দেওয়ার একটা ব্যাপার থাকে, যে মারা গেছেন লাস্টের দিকে তাকে খাবার অর্পণ করা হয়। এবার সেই সময় কিন্তু পিছনে ঘুরে তাকানোটা একদমই উচিত না। তো বেসিক্যালি ঠিকই শুনেছি যে সাবধানে থাকাটা বেটার। কারণ এই কারণে আমার নিজের সাথেও একটা এক্সপিরিয়েন্স হয়েছিল যখন আমি 12-এ পড়ি। যাই হোক, তারপর কি হলো বল? তো তারপর এটা যখন হলো, যাই সাবধানে থাকতে বলা হলো। আমার ওষুধ চলছিল, স্বাভাবিক, পরিবারের তো সদস্য ছিলেন। তো ওষুধ চলাকালীনও আমার একটা ঘটনা ঘটে। মানে আমি স্টেশন দিয়ে হাঁটছিলাম, আমি জানি না ওখানে একদম সমান ছিল জায়গাটা, ঠিক আছে? আমি কি করে যে হোঁচট খেলাম মানে জানি না, রক্ত বেরোলো, পায়ের বুড়ো আঙুল থেকে রক্ত বেরোলো। আমি জানি না কেন, কি করে হলো এটা। আর সকালবেলা এটা হয়েছে, ঠিক আছে? এবারে শ্রাদ্ধের কাজ তো হয়, এটা তো আমাদের হিন্দু রিচুয়ালস এর মধ্যে পড়ে, এটা একটা। বাড়ির শ্রাদ্ধের কাজ কেউ করেনি। মানে হ্যাঁ, শ্রাদ্ধের কাজ কেউ করেনি। এটার পেছনে একটা বড় কারণ আছে, যেটা আমি সর্বশেষে বলবো কেন এটা হয়েছে বা কেন। শ্রাদ্ধের কাজ করেনি মানে কি? মানে ওই যে অসৌচ পালন করা বল বা ওই সময় কিচ্ছু করেনি। আমরা আমাদের দিক থেকে, মানে আমাদের বাড়ি যারা মেম্বার্স তারা আমাদের দিক থেকে করেছি। মানে তোর বাবা মা, তুই, আমরা সবাই করেছি। হ্যাঁ, আমার কাজিন ব্রাদার সবাই করেছি, বাট করেনি। কে করেন? জেঠু? হ্যাঁ, ওনার হাজবেন্ড বা ওনার ছেলে কেউ করেনি, এটা কেউ করেনি। আচ্ছা আচ্ছা। আমরা শুনেছি যে ওই ওষুধ চলাকালীন না, যে আমরা শুনেছি, যেটা আমি পালন করেছি বলছি তোমায়, যে ওই পেঁয়াজ রসুন কিছু খেতে নেই। আচ্ছা, হ্যাঁ, ওষুধ চলাকালীন। হ্যাঁ, পেঁয়াজ রসুন দিয়ে আলুর দম করে খেয়েছে। আচ্ছা। যেখানে আমরা মানে কি বলবো, মানে সঠিকভাবে যেটা নিষ্ঠাভাবে যেটা করা কাজ, যেটা আমরা করছি, পালন করছি, এখান থেকেই শুরু হয়েছে উৎপাত, আমার ধারণা। কিরকম কাজ শেষ হলো, এবার দেখো আমাদের তো জানুয়ারি মিডল থেকে সেমিস্টার ছিল ফার্স্ট ইয়ারের। তো স্বাভাবিক, আমার বাড়িতে তো মানে রুম সংখ্যা কম, তো সে কারণে আমাকে পিসির বাড়িতে আবার ব্যাক করতে হতো। আমার ওষুধ কেটে গেছে, তো আমাকে যেতে হতো। তো সেখানে গিয়ে আমি রুম আছে, আমি আলাদা করে পড়াশোনা করতে পারবো, তো আমি চলে গেছিলাম। বুঝতে পেরেছো? মানে তুই কি বাড়ি থেকে পড়াশোনা করতিস না, পিসির বাড়িতেই যেতিস? আমি পিসির বাড়িতেই কমফোর্টেবল ছিলাম।
কারণ ওখানে একটু মানে পিসফুলি পড়া যায়, বুঝতে পারলে তো। হুম 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 তো চলে গেছিলাম সেখানে। তো এবারে স্বাভাবিক, এবার পিসি আমাকে রাতের বেলা ডিনার দিল, ডিনার করে শুতে চলে গেছি। কৌস্তবদা, এইবারে ব্যাপারটা হচ্ছে গিয়ে, ধরো তুমি প্রথমত দেখো, আমি তোমাকে একটা কথা বলে দিই, আমি সোজা হয়ে শুতে পারি না, ঠিক আছে? হুম আমি সোজা হয়ে শুতে পারি না, আমি এপাশ ওপাশ করে শুই হুম কোলবালিশ নিয়ে। তো কি হয়, সাপোজ ধরো আমি যেদিক করেই শুচ্ছি, আমার যে কানটা উপরের দিকে থাকছে, হুম হুম সেই কানের সামনে থেকে, সেই কানের মানে মানে কন্টিনিউয়াসলি, কানের সামনে কন্টিনিউয়াসলি কেউ একটা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, আচ্ছা 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 জোরে জোরে নিঃশ্বাস। আর নিঃশ্বাসের যে মানে মানুষ যখন নিঃশ্বাস নেয়, সেই নিঃশ্বাসের নেওয়ার সময় একটা হাওয়া বেরোয় না নাক থেকে, এটা এটা বোঝা যায় যে এটা নিঃশ্বাস নিচ্ছে, মানে ফিল করা যায় ব্যাপারটা। হুম সেটা আমি ফিল করতে পারছিলাম কন্টিনিউয়াসলি। আর বিশ্বাস করো, আমার সেই সাহসটা হয়নি যে আমি পেছন ঘুরে দেখবোটা কে। আচ্ছা আর আমার ঘর কিন্তু পুরো বন্ধ। হুম আমি আমার যে পিসির বাড়িতে যে ফ্ল্যাটে যে ঘরটা আছে, আমি শীতকাল ছিল তো দরজা জানলা বন্ধ করেই শুই। হুম ওই সকালবেলা যখন আমি দরজা খুলবো ভেতর থেকে, তখন ওই পিসিরা আসবে হয়তো ভেতরে, এরম ব্যাপার, হুম হুম মানে কেউ ডিস্টার্ব করার নেই। তো এরম একটা পাচ্ছি, মানে এবার কে কানের সামনে নিঃশ্বাস নেবে কৌস্তব, যেখানে দরজা ভেতর দিয়ে বন্ধ, কে আসবে আমি যতক্ষণ না দরজা খুলছি? হুম হুম এ সম্ভব কি? সম্ভব না। না। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওইটা একটা হলো, আর সেই নিঃশ্বাস কৌশব মানে দাদা মানে হয়ে যাচ্ছে, হুম হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। মানে আমি ভগবানকে ডাকছি যে এটা প্লিজ আমার সাথে করো না, কারণ এর আগে একবার আমি এরকমই কিছু ধারে কাছে ফিল করেছিলাম, মানে এতটা ভয়ঙ্কর না, বাট ফিল করেছিলাম। আমি শুধু ভাবছি শেষ কখন হবে, এটা শেষ কখন। আমি যে ফোনটা ঘেটেও, যে ফোনটা দিয়েও যে আমি আমার পিসিকে যে ফোন করবো পাশের ঘরে, সেই সাহসটুকু পাচ্ছি না, জানো। এতটা ভয় পেয়ে গেছিস? এতটা ভয় পেয়ে গেছি। আর শীতকাল ছিল, ভালো শীত ছিল, আর আমাদের যেহেতু সেকেন্ড ফ্লোর তো ঠান্ডা থাকে, হুম হুম বুঝতেই পারছো। ডিসেম্বর মাসের লাস্টের দিকের ঘটনা এটা একদম। না, এটা আমি এখন- জানুয়ারির কথা বলছি, মানে এটা শ্রাদ্ধ শান্তির পরের কথা বলছি, পরের তাই তো? কথা বলছি, ওকে exactly, ওকে হ্যাঁ, ওকে ওকে তো ঠান্ডা থাকে, খুবই ঠান্ডা থাকে। তো সেখানে আমি ঘেমে গেছি, হুম হুম পুরো ঘেমে গেছি। তো আমি শুধু ভাবছি একটাই কথা, এটা শেষ কখন হবে, আদৌ কি শেষ হবে? হুম 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 যেটা হয় আর কি ওই মোমেন্টে, আমি চুপচাপ, মানে কি বলবো, ফিরবো না, আমি এটা মন স্থির করে নিয়েছিলাম যে যাই হয়ে যাক না কেন, আমাকে যদি মেরেও ফেলে আমি ফিরবো না পিছন দিকে। হুম আমি তোর মনে হচ্ছে পেছন দিকে কেউ একটা আছে। এক্স্যাক্টলি হুম কেউ একটা আছে। আমি যদি, আমার মনে হচ্ছিল কি জানতো, আমি সত্যি বলতে আমি যদি পেছন ঘুরি হয়তো আমার সাথে কিছু ঘটতেও পারে, আমার এটা মনে হচ্ছিল সেই সময়। আর আমি এর জন্য মন স্থির করেছিলাম যাই হয়ে যাক না কেন আমি ঘুরবো না পেছন দিকে। আমি ওই যে সাইড করে শুয়েছিলাম, যে দিক করে শুয়েছিলাম, ওইখানেই যে শুয়ে থাকলাম, আর কখন যে আমার ঘুমটা চলে এলো আমি ঘুমিয়ে পড়লাম। কিন্তু ওই যে 20-25 মিনিটের যে ডিউরেশনটা না দাদা, হুম ওটা আমাকে ফিল করতে হয়েছে, ওই ভয়ঙ্কর যে ব্যাপারটা সেটা আমাকে ফিল করতে হয়েছে, মানে এতটা স্পুকি। আমি জাস্ট ভাবছি কি কিসের মধ্যে দিয়ে গেছিস তারপর। এখানেও শেষ না, হুম এখানেও শেষ না, এটাও যদি বলি শেষ না, এখানেও শেষ না। পরের দিন উঠেছি স্বাভাবিক, আমি উঠে আমার পিসিকে বললাম, কথায় কথায় পিসি ব্রেকফাস্ট দিল, আমি কথায় কথায় ফ্রেশ ট্রেশ হয়ে বসলাম, পিসিমণিকে বললাম কথায় কথায় যে শোনো না, বলছিলাম যে আজকে না আমি তোমার সাথে শোবো। আর খুব চিল ভাবে, যেভাবে আমি তোমাকে বলছি কথাটা ঠিক এই ভয়েসেই বলেছে, শোনো না আজকে আমি তোমার সাথে শোবো। হুম আমি বুঝতেই দিইনি যে এত কিছু আমার মানে উপর দিয়ে বয়ে গেছে, অলরেডি চলে গেছে। এবার স্বাভাবিক বললে আমাকে মানে একটা বাড়িতে একটা তোড়জোড় হয়ে যাবে, আমি সেটা চাইনি সঙ্গে সঙ্গে, যে কি হবে, বেকার টেনশনের মধ্যে পড়বে, বুঝতেই তো পারছো। তো সে বললো কেন রে আমার সাথে শুবি কেন? আমি বললাম না আসলে ভাল লাগছে না, রাতের বেলা গল্প করার তো কেউ থাকে না, তো ভাবছিলাম তোমার সাথে একটু গল্প করতে করতে ঘুমিয়ে পড়বো।
আর পিসি বললো ঠিক আছে। এবার পিসিও ব্যাপারটা অত ঘাটায়নি, বললো ঠিক আছে নর্মালি শুয়ে পড়বি। পরের দিনও সেম ঘটনা, ওই যেদিন বললাম পরের দিন সেই দিনও সেম ঘটনা। পিসি কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছে, আর আমি পড়ে গেছি একা। আমার কানের সামনে আবার ওই সেম জিনিস, কানের সামনে নিঃশ্বাসের শব্দ। হ্যাঁ সেম জিনিস। কিন্তু থার্ড দিনে যেটা আমি ফিল করতে পারলাম সেটা আরো ভয়ঙ্কর, আরো ভয়ঙ্কর। থার্ড দিনে কি ফিল করছি, এই ধরো আমার পিসির বাড়ির মানে পিসি যে ঘরটায় থাকে সেই ঘরটা কিরম বলতো, একটা দরজা, ঠিক আছে, সোজা চলে গেলে ব্যালকানি, সাইডেই বেডটা, বুঝতে পারলে তো? এবার যেটা দরজাটা, যেটা রান্নাঘর বা অন্যান্য ঘরের সাথে কানেক্ট করা, সেই দরজাটা খোলাই থাকে। আমি তো পিসির দিক ফিরে শুয়ে আছি, দরজাটা তাহলে আমার পেছনের দিকে পড়ছে, মানে আমি যেদিক ফিরে শুয়েছি তার পেছনের দিকে দরজাটা, মানে পেছনের দিকে আমি কি হচ্ছে কিছু জানি না। আচ্ছা আচ্ছা। আমি শুধু কান, মানে আমার মানে কি বলবো, আমার না এই যে কানটা, মানে কি বলবো, মানে এখন আমার ভয় লাগছে, মানে আমি কারোর পায়ের হেঁটে আসার আওয়াজ পাচ্ছি, হেঁটে আসার আওয়াজ পাচ্ছি। আচ্ছা। এবার তুমি বলতে পারো তোর দাদাও হতে পারে, তোর পিসমশাইও হতে পারে, তুই এত কেন ভয় পাচ্ছিস, বলতেই পারো তুমি সেটা। কিন্তু সেখানেও একটা টুইস্ট আছে। সেই দিন আমার পিসমশাই কাজের সূত্রে আসানসোল গেছিল, আর আমার দাদা বন্ধু বান্ধবদের বাড়ি ছিল। তাহলে বাড়িতে রইল কে? আমি আর পিসি। পিসি কোথায়? পিসির দিকে ফিরে শুয়েছি, যাকে আমি দেখতে পাচ্ছি সে ঘুমাচ্ছে। তাহলে পেছনে যে ছিল সে কে? প্যাথেটিক। তাহলে পেছনে যে ছিল দাদা, কৌস্তব দা, সেটা কে? সেম। এবার তো আরো ভয়ঙ্কর। এবার এতদিন কানে, তারপর আমার মানে চুলটা যে উড়ছে হাওয়াতে, মানে নিঃশ্বাস ফেলে হালকা হালকা ওড়ে, সেটাও আমি ফিল করতে পারছি। তো সারা মুখে নিঃশ্বাস পড়ছে কারোর? পুরো সারা মুখে নিঃশ্বাস পড়ছে। কাউকে দেখতে পাচ্ছিস না? কাউকে দেখতে পাচ্ছি না। আমি পিছন ঘুরলে আমার ভয় লাগছে তো, মানে এই মনে হয় দিল শেষ করে, একবার ঘুরবো শেষ করে দেবে। ওইটা তো কাজ করছে, ওই ভয়টা তো মনের মধ্যে কাজ করছে না, ঘুরলেই দেবে হয়তো, এর থেকে না ঘোরাই থাক, যা হচ্ছে হোক, কিন্তু ভয় তো লাগছে। ওই দিনই আমি পিসিকে ডাকার সাহস করেছি, যে পিসিকে ডাকি, জোরে চেল্লাবো যে ও পিসিমণি, এরকম একটা প্ল্যান করেছিলাম। আমি পিসিমণি বলে চেল্লালাম, কিন্তু গলা থেকে আওয়াজ বেরালো না। এই ডিটেলিং গুলো আমি তোমাকে বলতে পারতাম, কিন্তু দেখো জিনিসটা আমি যদি ভেঙে বলি তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ একদম বুঝতে পারছি। আমি বললাম যে এটা ভেঙে বললে বেশি সুবিধা হবে। আওয়াজটা বেরালো না। আমি তখনই বুঝেছি কিছু একটা হতে চলেছে বা হচ্ছে, আর জানি না এটার পরিণতি কোথায় গিয়ে শেষ হবে। আমি চেষ্টা করলাম, হলো না। হাত দিয়ে ডাকতে গেলাম, হাত নড়লো না। পুরো মানে মনে হচ্ছে কেউ চেপে ধরে না, মানে মানে ফ্রিজ হয়ে যাওয়া, বোঝো তো, ফ্রিজ হয়ে যাওয়া, ফ্রিজ হয়ে গেছে। শুধু আমার চোখ নড়ছে, দেখছে, বাস ওইটুকুই অনুভব করছি, বাস ওইটুকুই। তারপর ঘুম আসলো, আবার নর্মালি অন্যান্য দিনের মতো ঘুমিয়ে পড়লাম। আমার ভাল লাগলো না জিনিসটা, আমার আর সত্যি ভাল লাগলো না জিনিসটা। আমি বাধ্য হয়ে না পিসিকে কিছু না বলে আমি পিসিকে বললাম, পিসি আমি বাড়ি যাব। আমি তখনও বুঝতে পারিনি যে এটা এই বিষয়ের সাথে হয়তো রিলেট আছে। বিশ্বাস করো, তুই ভেবেছিস যে বাড়ির মধ্যে কোনো একটা বাড়ির মধ্যে কোনো সমস্যা আছে। আর সমস্যা আমার এখানেও একটা প্রশ্ন আছে, যেখানে পিসির ঘরে রাধা কৃষ্ণর ছবি আছে, সমস্ত ভগবানরা আছে, আমার পিসেমশাই এত মানে ভগবানে এত বিশ্বাসী, তো সেখানে মানে মানে কি করে সম্ভব হয়? তো সেখানে কি করে সম্ভব হয় না জিনিসটা, যেখানে ভগবান বাস করে? এটা সম্ভবই না, না না, একদমই। তারপর কি হলো? সেই জায়গায় দাঁড়িয়ে মানে কি বলবো, মানে এরকম একটা মানে অবস্থার মধ্যে দিয়ে আমায় যেতে হলো। আমি পিসিকে না বলে, কোনো কি কারণ কি না বলে আমি বললাম যে আমি বাড়ি চলে যাব, আমার ভাল লাগছে না, খুবই ক্রিপি লাগছে, আমার ভাল লাগছে না। বাড়ি এসে আমি অন্য ঘটনা শুনছি, আবার আমার বাড়ির সদস্যের সাথে হয়েছে। আচ্ছা।
আমার জেঠিমার সাথে, মানে আমার যে কাজিন ব্রাদার তার মার সাথে হয়েছে, সেও নাকি সেম জিনিস ফিল করেছে। কারোর আগমন, কারোর যাওয়া আসা, কারোর নিঃশ্বাস ফেলা বা কারোর কিছু, সেম এই জিনিসগুলো। বুঝতে পারলে? আচ্ছা, তো স্বাভাবিক। এবার আমি তো এবার সবার কেস শুনছি, এবার আমি ভাবলাম যে আমার সাথেই এই ব্যাপারটা হচ্ছিল, কিন্তু এদের সাথে কি করে হচ্ছে বিষয়গুলো, এটা তো সম্ভব না, না এটা অসম্ভব একটা ব্যাটার প্রস্তাবটা, কি করে হয় এটা? তো এই অব্দিও ঠিক ছিল। মানে বেসিক্যালি তোর সাথে যে ঘটনাগুলো ঘটছিল সেটা তোর বাড়িতে আসার পর তুই জানতে পারলি, সেটা তোর বাড়ির লোকজনের সাথেও ঘটছে। এক্স্যাক্টলি। বাড়ির লোকের থেকে কিরম জানতে পারলাম, প্রথমত আমি বাড়ির লোকের সবার সাথে খুব একটা বেশি মানে এইসব ব্যাপারে বেশি মানে শেয়ার করি, ঠিক আছে? মানে বুঝতেই তো পারো, মানে নিজেদের জেনারেশন ছাড়া আর কি। এবার আমার বাড়িতে আমি একমাত্র মন খুলে শেয়ার করি আমার ভাই, কাজিন ব্রাদারকে। তোকে আমি একদিন আলাদা করে বললাম, জানিস তো এরকম এরকম আমি পিসি বাড়িতে থাকাকালীন কিছু ফিল করেছি। ভাই বলছে, ভাই তো শুনে অবাক, বলছে কি বলছিস? বললাম হ্যাঁ। বলছে যে আচ্ছা এরকম করেছে মানে কি এটা মৃত জেঠিমার? না 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 না, এটা আমার আমার জ্যাঠার ছেলে। আচ্ছা, ওনারাও জ্যাঠা, এনারাও জ্যাঠা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বলছে কি বলছিস, আমার মাও তো এরকম, মানে বড় মাও তো এরকম ফিল করেছে, মানে ওর মার কথা বলছে। বললাম কি বলছিস? বলছে হ্যাঁ এরকম ফিল করেছে। বড় মা ফিল করেছে? মানে বড় মা তো মারা মানে গেছে। আমার মানে ওর মানে আমার ভাইয়ের মা আর কি। মানে দেখো, আমার যিনি মারা গেছেন তিনিও আমার জেঠিমা, ঠিক আছে? মানে আমার দুই জেঠু, ঠিক আছে? মানে ইনি বড় ইনি মেজো, এরকম ব্যাপার একটা। তো আমার যে ভাই সে আমার বড় জেঠার ছেলে, ঠিক আছে, যার সাথে আমি কথাটা বলছি, যাকে শেয়ারটা করছি। তো আমার বড় জেঠিমা এটা মানে ফিল করেছে এরকম একটা ঘটনা হয়েছে, বুঝতে পেরেছো? আমি বললাম যে কি বলছিস? হ্যাঁ এরকম হয়েছে। আমি তখন বললাম যে কি হয়েছে একটু বলতে, পারছি এরকমই কানের সামনে এরকম নিঃশ্বাস ফেলা, মা তো ভয় পাচ্ছিল, এরকম এরকম ব্যাপারগুলো দিদিকে বললো। হ্যাঁ, তোর বাবা মার সাথে হয়েছে এগুলো? আমার বাবা মা? হ্যাঁ না, আমার বাবা মার সাথে হয়নি, তবে আমার মা কিছু ফিল করতে পেরেছে। আমার মা কি বলতো, একটু ইন্ট্রোভার্ট ধরনের, মানে খুব একটা মানে চেপে রাখে, মানে বলে না, এরকম একটা ব্যাপার, বুঝতে পেরেছো তো? এবার আমাকে বলছে ভাই এরকম তো হয়েছে। আমি বললাম যে কি বলছিস? বলছে হ্যাঁ তুই যে পিসির বাড়ি ছিলিস ওখানে তো মানে এখানে অনেক কিছু ঘটে গেছে। আমি বললাম কিরকম কি ঘটেছে? বলছে তুই জানিস না, ওই যার ওয়াইফ আর কি মারা গেছে, ঠিক আছে, তিনি নাকি রাত্রেবেলা নাকি উঠে উঠে একা একা ছাদে চলে যেত ঘুমের চোখে, ঠিক আছে? তারপরে ওনার ছেলে নাকি এরকম নাকি স্টেটমেন্ট দিয়েছে যে মানে এরকম নাকি প্রিটেন্ড করেছে যে আমার মা, আমি জানি আমার মা আমার সাথেই আছে, আমি আমার মাকে ফিল করতে পারি, দেখতে পারি। আচ্ছা আচ্ছা, এরকম নাকি স্টেটমেন্ট। এবার আমি তো এসব কিছু জানি না, আমি তো পিসির বাড়িতে বসে আছি। বলছে তুই যখন ছিলিস না তখন এইসব কথা নাকি বলেছে। তারপরে এটাও নাকি, এটা ওদের ধারণা, মানে আমার কাজিন ব্রাদারের ধারণা, মানে যিনি আর কি মারা গেছে বড় মা, উনি নাকি আমার যে মানে ভাই আর কি, মানে ওনার যে ছেলে, ওনাকে নাকি পজেস করেছে। আচ্ছা, মানে কিরম পজেস, মানে চোখের নিচে কাল চেটে, চেহারা একদম রোগা, ঠিক ঠিক এরকম একটা ব্যাপার। মানে যেটা আর কি হয় পজেস করলে, যেরকম বোঝা যায় যে ওনার উপরে ভর করে আছে। আমি কি বলছিস এগুলো? আমি তো মানে এখানে আমার ওখানে যা ছিল এখানে এসে আমি তার উল্টো শুনছি, মানে আরো ভয়ঙ্কর শুনছি। ঠিক আছে বাবা, অত ভেবে লাভ নেই, শুনছি, ঠিক আছে, আমি ঘর থেকেই বেরোবো না, সব থেকে বড় কথা। এবার আমার কি বলতো, একটা স্বভাব আছে, বাড়িতে থাকলে আমি বিকেলের দিকে একটু ছাদে গিয়ে সিগারেট খাই, ঠিক আছে? আচ্ছা, এরকমই। এবার আমাকে আমার মা বলেছিল একটা কথা, যে সন্ধ্যের পর ছাদে থাকবি না, আমাকে বলেছিল। এবার ছাদ দুটো তো পাশাপাশি না। এবার আমি জানি না আমার মায়ের কথাটা কেন বলেছিল, উনি কিছু দেখেছেন বা ফিল করেছেন কিনা, বাট আমাকে বলেছিল সন্ধ্যের পর ছাদে থাকবি না। আর এবার সিগারেটও ইচ্ছা হচ্ছে খেতে, ঠিক আছে, চলে গেছে, আমি কাউকে কিছু না বলে চলেও গেছে, ঠিক আছে, আমি ভেবেছি যা হবে দেখা যাবে, যাই। গেছি, আমি বুঝতে পারলাম আমি যেখানে দাঁড়িয়ে সিগারেটটা খাচ্ছি তার দেখো ছাদটা তো অন্ধকার, এবার শীতকালে কি হয় রাতটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি কোনায় কেউ একটা শ্যাডো দাঁড়িয়ে আছে, কিছু একটা দাঁড়িয়ে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু কি দাঁড়িয়ে আছে, কে দাঁড়িয়ে আছে বুঝতে পারছি না। মানে যদি মানে সুস্থ মাথার মানুষ যদি ওটাকে দেখে, যে কেউ বলবে সেটা একটা হিউম্যান বিং,
মানে কিছু একটা শ্যাডো টাইপের কালচে, মানে একটা শেপে দাঁড়িয়ে আছে, বুঝতে পারলে তো, মানে মানুষের শেপেই। বুঝতে পারছি, একটা ছায়া মূর্তি টাইপের। হ্যাঁ এক্স্যাক্টলি, দাঁড়িয়ে আছে। এবার আমি তো বুঝতে পারছি না কে ওটা দাঁড়িয়েছে। এবার দেখো সন্ধ্যেবেলা মাঝে মাঝে আমার জ্যাঠা, মানে যার ওয়াইফ মারা গেছেন, তিনি মানে উনি মাঝে মাঝে যান ছাদে, ঠিক আছে। তো যাই হোক, আমি বলছি তো উনি, তো আমি অত মানে অত পাত্তা বাত্তা দিইনি, আমি নর্মাল আমার কাজ ছেড়ে নিচে চলে গেছি। কিন্তু তোরা কি সেম পরে- বাড়িতেই থাকতিস, মানে হ্যাঁ? মানে তোর দুই জ্যাঠা, তোর বাবা? না 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 না, আলাদা আলাদা। আমার যে বাড়িতে, মানে আমি যে বললাম না কাজিন ব্রাদার যার কথা বলছি, যার সাথে সব শেয়ার করি, তারা শেয়ার, আমরা সেম বাড়িতে থাকি। আর যাদের কথা বলছি তারা পাশাপাশি, মানে আমার পাশের বাড়িতেই থাকে। আর তুই ভেবেছিস কে এসেছে সাথে? ওটা আমি ভেবেছি আমার জ্যাঠা, মানে যার ওয়াইফ আর কি মারা গেছে। সে তো অন্য বাড়িতে থাকে, সে তো হ্যাঁ। ফ্ল্যাটে তোদের বাড়িতে কেন আসবে? হ্যাঁ এক্স্যাক্টলি। আমি দেখছি এরকম দাঁড়িয়েছে। না আমার বাড়িতে না, ওনার বাড়ির ছাদ তো আমার বাড়ির ছাদ তো পাশাপাশি, বুঝলে তো। আচ্ছা, সেটা বল। আমি ওনার বাড়ির ছাদে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে কোনায়। হুম 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 আমি অত পাত্তা দিইনি। এবার হতেই পারে উনি হয়তো, আমি ভেবেছি উনি হয়তো কোনো কাজে থাকে, বুঝতে পারলে তো, একটা কারণেই থাকে, আমি বলবো সেটা পরে, বাট আমি অত পাত্তা দিইনি। তোর এই জ্যাঠার কেসটা একটু মানে গড়বড়ে লাগছে, জানি না কেন শুনে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিকই ধরেছ। যাই হোক, হ্যাঁ বল। তো যাই হোক, তো ওখানে আমি মানে অত পাত্তা দিইনি, আমি নিচে চলে এসেছি, নিজের কাজ নিজে মিটিয়ে চলে এসেছি, আমি পরের ব্যাপারে পাত্তা দিই। হুম তো চলে আসলাম, চলে এসে এবার নর্মালি, এবার ওই দিনই কি হয়েছে, আমার বড় মা, মানে আমার নিচের যে জেঠিমা, হুম উনি পিৎজা বানাচ্ছিলেন। হুম 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 তো আমাকে এবার সবাই একটা বাড়িতে এক্সাইটমেন্ট, পিৎজা বানানো হবে, তো আমরা সবাই নিচে ছিলাম। হুম এবার রান্নাঘরে যে গ্যাসটা, হুম গ্যাসের অপোজিটে জানলা, মানে একটা বাইরের জানলা, মানে একটা জানলা থাকে, হুম কোনো হাওয়া নেই, কিছু নেই, জানলাটা খোলেছে, ধাপ ধাপ করে বন্ধ, ওকে ওকে কোনো হাওয়া পাস করেনি, হুম সাটিয়ে বন্ধ হলো। হুম আর শুধু ওই জানলাটা না, মানে রান্নাঘরের পাশেই, মানে আমাদের ওয়াশবে, মানে বেসিনটা আছে, ঠিক আছে, তো বেসিনের পাশেও একটা জানলা আছে, বেসিনের জানলাটাও মানে থাম করে বন্ধ, মানে কেউ মনে হলো সাটিয়ে বন্ধ করেছে। আচ্ছা আচ্ছা হলো এটা, ঠিক আছে। হুম এইবারে বলি, সেদিন এবারে আমি ভেবেছি কি, আমি তোমাকে বললাম যে ওটা আমি ভেবেছি আমার জ্যাঠা হয়তো ছাদে দাঁড়িয়ে আছে। ওই কেসটা হওয়ার পর আমি না সহ্য করতে পারিনি, আমার লেগে গেছে ভয়। আমি ভাইকে বললাম, ভাই আমি বাইরে গেলাম, আমি সিগারেট খাবো, আমি নিতে পারছি না, আর হয়ে গেছে, ইনাফ ইজ এনাফ। হুম 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 আমি ভাইকে বললাম তুই আমার সাথে চল, আমি একটু সিগারেট খাবো। এবার ভাই আমাকে কোম্পানি দিতে গেছে, আমার সাথে ও খায় না বেসিক্যালি, আমার সাথে কোম্পানি দেয়, হুম। গেছে। তখন আমি দেখছি যে জেঠু অফিস থেকে বাড়ি ফিরছে। তাহলে কৌস্তবদা যাকে ছাদে দেখলাম তিনি কে? তুই ভেবেছিস জেঠু, মানে ওই বাড়ির জেঠু, কিন্তু এক্স্যাক্টলি সেম হাইট, সেম বডি স্ট্রাকচার, কে উনি তাহলে ওটা? হুম 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 ঠিক আছে, মানে আমি তো মানে কি বলবো, মানে ওই দেখে মানে আমার মানে ভয় গেছে, আমি শেষ, মানে এরকম একটা ব্যাপার। হুম আর ভাইকেও এক্সপ্লেন করতে পারছি না, ভাই বলছে কি হয়েছে তুই এরকম, আমি বললাম ভাই আমার ভালো লাগছে না। ওই দিনই এসছে আমার মারাত্মক জ্বর, হুম মারাত্মক জ্বর এসছে, সে ক্যালপল খাচ্ছি, এই খাচ্ছি, সে কিচ্ছু হচ্ছে না। তারপর কোনো মতে জ্বরটা পরের দিন নামলো, ঠিক হলাম, তারপরে আবার ঘটনা শুরু হলো, এখানেই থামেনি, আবার ঘটনা শুরু হলো। এইবারে বিষয়টা হচ্ছে, রাতের বেলা আমি শুচ্ছি, ঠিক আছে, ঘুমাচ্ছি, মনে হচ্ছে আমাদের ছাদের উপরে, ঠিক আছে, যে বাড়িতে আমি থাকি সেই বাড়ির ছাদের উপরে কেউ দৌড়ে বেড়াচ্ছে রাত্রেবেলা। 1টা কি 1:30 বাজে সে সময়। আচ্ছা আমি বললাম না আমি রাতের বেলা একটু জেগে থাকি, সিরিজ দেখি, তো সেদিন আমি নর্মালি ফেসবুক আর কি স্ক্রল করছিলাম, দেখি উপর দিক দৌড়ানোর আওয়াজ। আর আমরা তো সেকেন্ড ফ্লোরে থাকি, আর থার্ড ফ্লোরে হচ্ছে ছাদ, হুম হুম আওয়াজটা আমরা আগে পাবো। হুম হুম আমি কমপ্লিটলি শুনতে পাচ্ছি কেউ দৌড়ে বেড়াচ্ছে, একবার এই পাশে, একবার ও পাশে, একবার এ পাশে, আর কি বাজে দৌড়ানো গো। হলো সকালবেলা মা ছাদে যেত, মানে আমার মা একটু তাড়াতাড়ি ওঠে, সকালবেলা ছাদে দেখতো যে ছাদের যে কলটা, সে কলটা ছাড়া, ফুল স্পিডে ছাড়া। হুম কে ছাড়তো রাতের বেলা? ঠিক আছে, ওকে এরপরে কি হয়েছে,
তারপরে আমি একটা রিলেশনশিপে যাই কৌস্তবদা। হুম তো সেই মেয়েটি আমাদেরই পাড়ার একটি মেয়ে, তো তার সাথে আমার দেখা সাক্ষাৎ তো সেইভাবে হতো না। তো সে কম্পিউটার ক্লাসে সকালবেলা যেত, তো আমার আসার সময় ওর সাথে আমার দেখা হতো, মানে ও আমার সাথে দেখা করতে চাইতো। তো আমি এখানে থাকাকালীন আমি ওর সাথে দেখা করতে বেরিয়ে গেছি। ওর 8টার সময় ছুটি দিত, বুঝলে তো। ওর ক্লাসটা 1 ঘন্টা ছিল, 7টা থেকে 8টা। হুম হুম তো আমি 7:30টায় বেরিয়ে গেছি ঘর থেকে, ওর সাথে দেখা করবো বলে সাজুগুজু করে বেরিয়ে গেছি। হুম আমার ভাই নিচের ঘরে ঘুমাচ্ছে, মানে আমার এটা কোন মাসের ঘটনা বলছিস? এই যে কম্পিউটার ক্লাসে যেটা, হুম এটা ফেব্রুয়ারি, পরপর হচ্ছে সব, আচ্ছা 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 মানে কোনো থামার সিন নেই। হুম তো আমার মা হচ্ছে নিচে, আমাদের বাড়ির নিচে যে টাইম কল আছে, সে টাইম কলে জল নিচ্ছে, ঠিক আছে। হুম 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 মানে জলের আর কি ওই জামা কাপড় গুলো আর কি কাচছে। আমার জেঠিমাও উঠে গেছে, আর আমার নিচে আমার যে কাজিন ব্রাদার যার কথা বলছিলাম, সে ঘুমোচ্ছে, আর আমি বেরিয়ে গেছি অলরেডি 4:30টার সময়। হুম হুট করে আমি যখন বাড়ি আসলাম না, বাড়িতে সেটা মানে হইচই চালু হয়ে গেল। আমি বাড়ি আসতে আসতে আমার 8:30 9টা বেজেছে, একটা হইচই চালু হয়ে গেল বাড়িতে। হুম কিরম হইচই? আমার বড় মা নাকি শুনেছে আমি নাকি আমার ভাইকে ওপর থেকে ডেকেছি ভাই ভাই করে, যেখানে আমি নাকি ছিলামই না বাড়িতে, আমার গলায়। আর ভাই নাকি আমার নাম ধরে নিচ থেকে আমাকে ডেকেছে দাদা দাদা করে, যেখানে ভাই ঘুমোচ্ছে। হুম এটা কি করে সম্ভব দাদা, হুম হুম বল? তোদের গলাটা কেউ মিমিক করছিল বেসিক্যালি? কি করে এটা কে জানি না। মিমিক করবে অত সকালবেলা? কে? আমার তো কোনো শত্রু নেই দাদা পাড়ায়, আমার রেপুটেশন ভালো, আমার ভাইয়েরও রেপুটেশন ভালো, তো কেন এসব করবে সকাল সকাল? এসব ছ্যাবলামি বলো বা যা মজা বলো, কি বলবো আমি জানি না, বাট কেন করবে এটা সকাল সকাল? মানে আমার বেরিয়ে যাবার পরেই নাকি এটা হয়েছে। নিচ থেকে নাকি 3বার ডেকেছে, মানে 3বার নাকি উপরে নাকি ডাক গেছে যে এ দাদা দাদা, এ দাদা। হুম আমার মা উপর থেকে বলছে ও তো বাড়ি নেই রে, ও তো বেরিয়েছে একটু। হুম হুম তারপর আওয়াজ কিন্তু আর পাইনি, আচ্ছা কিন্তু ভাই নাকি ঘুমাচ্ছিল, তখনও ভাই ঘুমাচ্ছে। তারপর আমার আওয়াজ থেকে নাকি নিচে গেছে, এ ভাই ভাই, এ ভাই। এই আমার ভয়েস, এদিকে আমি বাড়ি নেই, কে করলো? আবার বড় মাও নাকি বাথরুম থেকে রেসপন্স করেছে যে ভাই তো ঘুমোচ্ছে। আচ্ছা আচ্ছা মানে বুঝতে পারলে তো ব্যাপারটা? তাহলে কে দিনে করছে? দুপুরে হচ্ছে, দিনে দিনে দুপুরে। দুপুরে এটা হচ্ছে। আমার বড় মা একদিন ভোরবেলা দেখেছে যে মানে কেউ একজন গেটটা বন্ধ করে দিল, মানে আচ্ছা বেরিয়ে, মানে আমাদের যে বাড়ির যে গেটটা, কেউ বেরিয়ে গেলে গেটটা ভিজিয়ে যায় না, কেউ একটা ভিজিয়ে চলে গেল, অটোমেটিক্যালি গেটটা বন্ধ, কোনো হাওয়া পাস হয়নি। আর লোহার গেট তো, কথাটা বুঝতে পারলে? হাওয়াতে তো বন্ধ হওয়াটা অস্বাভাবিক। তাহলে লোহার গেট, তার মধ্যে আমি তোমায় গেটটার ছবি পাঠাবো, তুমি ছবি দেখলে বুঝতে পারবে, তো সম্ভবই না এটা, হুম লোহার গেট। হুম 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 ওই গেটটা মনে হয় কেউ ভিজিয়ে চলে গেল, কেউ একটা ভিজিয়ে চলে গেল। এতক্ষণ ধরে যেটা আমি বললাম, এতক্ষণ ধরে যা শুনলে, এবারে এটা তো কিছু ছিল না, এবার আমি ঢুকছি আসল ভয়ঙ্করে, হুম বল। যেটা অ্যাকচুয়ালি মানে ক্রিপি। আমার ওই যে বড়মা মারা গেছেন, তো ওনার বাড়ির আশেপাশে তো আরেকটা বাড়ি আছে, তো ওই বাড়ির যে ছেলে আর কি, ঠিক আছে, উনি কি বলতো, মানে মানে সবার বাড়িতে জল ডেলিভার করে না, মানে 35-30 লিটারের যে জলগুলো ডেলিভার, ওই যে, তো ওই কাজ করে। আর আমার বড় মা কি বলতো, মানে যিনি মারা গেছেন তিনি কিছু হলেই ওকেই ডাকতো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা হুম আর ছেলেটার নাম ছিল আবেশ। আচ্ছা বলে এই আবেশ একটু আয় তো, এরকম একটা ব্যাপার। তাকে নাকি রাত্রেবেলা নাকি মানে সে নাকি আমাদের কাছে বলছে সে মানে একদম জ্বরে ভুগছে, মানে এরকম ব্যাপার। আমরা গেছি দেখতে, ও বলছে যে ভাই আমি ঘুমাচ্ছিলাম, জেঠিমা এসে আমাকে বলছে এ আবেশ আমাকে একটু জল দে না, জল দে না। আচ্ছা আচ্ছা আমি বলছি কি বলছিস তুই এসব, তুই কি পাগল হয়ে গেছিস? আর কি বলতো, ও না আমাদের থেকে একটু ছোট 1 বছরে, মানে আমরা গালাগালি করেছি। আমি কি বলছিস মা, এর ভয় নাকি কোনোদিনও? আমার জেঠিমা, এবার আমরা তো আমাদের সাথে তো ঘটছে, আমরা তো নিজেদের ভয়টাকে তো লুকাচ্ছি না ওর কাছে, আমরা তো ওকে এক্সপ্লেন করতে পারছি না। তো আমি বললাম যে কি বলছিস এগুলো ভুলভাল কথা, এরকম হয় নাকি কোনোদিনও? বলছে আমি সত্যি বলছি ভাই। আর আমি সত্যি ওর গা ধরে দেখলাম, ওর মানে গা টকবক টকবক করে ফুটছে গরম, মানে একদম জ্বর ওর গায়ে, ঠিক আছে?
তো আমি কোনো মতে ওকে বললাম যে তুই শান্ত হ, কি হয়েছে বল। ও বললো যে আমাকে আমার নাম ধরে ডাকে, জল চায়, তুই জানিস না আমি দেখেছি এরকম এরকম ব্যাপার। ওকে। তো আমি তো শুনে অবাক, মানে এরকম কি বলছে। এবার আমি অবিশ্বাসও করছি না একেবারে ওর কথাটা, ঠিক আছে। কারণ তোদের সাথেও তো হয়েছে হ্যাঁ, ব্যাপারটা। অবশ্যই, কিন্তু আমাদের সাথে যেটা হয়েছে সেটা তো আমি ওকে এক্সপ্লেন করতে পারছি না। না, ও বেচারা এমনি ভয় ভয় ভুগছে, আমি যদি আমারটা বলা শুরু করি তো আরো ভয়, অবস্থা খারাপ হয়ে যাবে। হুম হুম। আমি শুধু শুনে গেলাম। আমার ভাই বলছে, এবার আমার সাথে আমার কাজিন ব্রাদার ছিল, ও আমাকে বলছে বাইরে বেরিয়ে, ওর বাড়ি থেকে বেরিয়ে বলছে ভাই এটা না বাড়াবাড়ি হচ্ছে জানিস তো, মানে সেটা যেটা সবাই হয়, মানে একটা তো লিমিট থাকে না সবকিছু, এটা বাড়াবাড়ি হচ্ছে, কেন হচ্ছে এগুলো। তো ভালো কথা। এবার আমি ভাই বললাম তুই একটা কাজ কর, তুই কোনো তান্ত্রিক ফান্ত্রিক দেখতে। এবার আমার ভাইয়ের কলেজটা বারাসাতে বেরিয়ে, বুঝলে তো। তো আমি বললাম যে দেখ তো কোনো কোনো তান্ত্রিক ফান্ত্রিক পাস নাকি, মুসলিম বা থাকে না এরকম অনেকে যারা আর কি তারাই আর কি এগুলোকে। হুম হুম। দেখ খবর লাগা, আমিও খবর লাগাচ্ছি, মানে এছাড়া কোনো উপায় নেই। আচ্ছা আচ্ছা। সেই খবর লাগাতে গিয়েও বাধা। যেদিন আমরা যেতে যাচ্ছি সেদিনই কিছু না কিছু কাজ করছে, সেদিনই কিছু না কিছু কাজ করছে। তখন আমাদের কলেজ থেকে কল আসছে, কখনো ভাইয়ের পড়ার ব্যাচে পড়ানো হচ্ছে, যখন তখন সেখানেও বাধা। এরপরে ওই যে আবেশের কথাটা বললাম না তোমাকে, হুম হুম হুম। আবেশের মা একদিন ওদের বাড়িতে গেছিল, মানে আমার যে জেঠিমা মারা গেছে তার বাড়িতে গেছিল। তো ডাইনিং টেবিলের ওখানে বসেছিল, তো ওখানে বসে আর কি নর্মালি কথা বলছিল। চা দিয়েছে নাকি ওই বাড়ির আর কি যে কাজের লোক, সে চা দিয়েছে, ঠিক আছে, নর্মালি কথা বলছিল। এবার ডাইনিং টেবিলের পাশেই না একটা মানে দরজা, ওই দরজাটা ধরেই না সিঁড়ি, ওদের উপরে ওঠার সিঁড়ি, বুঝতে পেরেছো তো, ওদের বাড়ির কথা বলছি। হুম হুম। তো সিঁড়ির দিকটা না খুব অন্ধকার, মানে ওই সময়টা উনি যাওয়ার পর থেকে না আরো ভয় লাগতো এই সিঁড়ির দিকটা দেখলে, বিশ্বাস করো। আর খুব অন্ধকার। ওইখান থেকে নাকি মানে ধরো সিঁড়ির দিকে তাকিয়ে তো উনি বসে আছেন না, মানে চা খাচ্ছেন আবেশের মা। আবেশের মা দেখছে কি এরকম হাত, ওই অন্ধকার থেকে এরকম একটা হাত বেরিয়ে এসে হাতটা এইভাবে ডাকছে, শুধু হাতটা, মানে একটা অন্ধকার থেকে একটা হাত বেরিয়ে এসছে, নর্মাল মানুষের মতো হাত, সেই হাতটা ডাকছে। আচ্ছা। একটা মহিলার হাত। ওই যে উনি ওই দিন ওই বাড়িতে ঢুকলেন, পরের দিন আর জাননি। আর উনি ওই সময় না চেঁচাতেও পাচ্ছেন না। এসব শুনতে হয়েছে। তারপর এইসব তো হতে চললো। আমার আমার ভয়েস, ওই ভয়েস, এগুলো তো পরপর তো হচ্ছে। ওই দিনের পরও আরেকদিন হয়েছে এই সেম জিনিস হয়েছে। আচ্ছা। আমার ভয়েস কপি হচ্ছে আর আমার ভাইয়ের ভয়েস কপি হচ্ছে। এবার মানে কি বলবো, এটা শয়তানি কেউ করছে, কি কি বলবো, কি এরকম হচ্ছে ভাই আমি শয়তানি এরকম ভাবে করা সম্ভব নয়। তোর সম্ভব না। আমিও সেটা ভেবেছিলাম, ঠিক আছে। হুম। তো লাস্টে আমি বাধ্য হয়ে, মানে আমার বাবাকে বলতে বাধ্য হই এটা। হুম। আর আমাদের ওই 2013-এর যে ঘটনাটা না, ক্লাস 7-এর, হুম। ওই ঘটনাতে যে মানে যা হয়েছিল সেখানে যিনি আর কি এটা সলভ করেছিলেন ব্যাপারটা, ওই ফ্ল্যাটের কেসটা, পিসির ফ্ল্যাটের কেসটা, ওনাকে কিন্তু বাবাই এনেছিল। মানে বাবা কার থেকে, অফিসে কারোর থেকে একটা কন্ট্যাক্ট করেই এনেছিল। হুম হুম। তো বাবাকে আমি বলতে বাধ্য হই, বাবা ভাল লাগছে না আমার আর, মানে এইভাবে যদি চলতে থাকে, নয় আমি থাকবো নয় উনি থাকবে, না যে আছে সে থাকবে, ভাল লাগছে না আমার আর, হয়েছে অনেক হয়েছে, ইনাফ ইস এনাফ। কারণ থাকতে পারছে না, বিশ্বাস করো কেউ। মানে মানুষ যে ঘুম থেকে মানে শুতে গিয়ে রাত্রেবেলা মানুষ তো জল পিপাসাও তো পায়, ওই যে জলটা যে খেতে হবে তাতেও সবার আতঙ্ক। কিন্তু কেউ এক্সপ্রেস করছে না, যে ধরো আমার মা এক্সপ্রেস করছে না যে ভয় পাচ্ছে, কিন্তু ভয় কিন্তু পাচ্ছে। লাস্টে বাবা ওনার সাথে চাপা একটা আতঙ্কের মধ্যে ভুগছে সবাই। সবাই লাস্টে বাধ্য হলো, উনি ডাকলো, এলো। উনি দেখো ওই মন্ত্র বা এসবের ব্যাপারে তো আমি খুব একটা জানি না, আমার অত আইডিয়া নেই। ওনাদের যা যা রিচুয়ালস ওনারা করলো। ভদ্রলোক কি মানে মৌলবী। আচ্ছা। তো উনি কি সব করলো, করে টোরে বললো যে ওনার তো দোষ লেগেছিল, শুধু এইটুকুনি বলেছে, মানে মৃত্যু দোষ লেগেছিল। আচ্ছা আচ্ছা। বলছে, আমার মা বলছে কিরকম মৃত্যু দোষ? বলছে আছে, কালো জাদুর ব্যাপার আছে, আপনারা বুঝবেন না।
কালা জাদু? কালা জাদু। কিরকম? আচ্ছা বল বল। দেখো দাদা, সত্যি কথা বলতে কালা জাদু জিনিসটা আমি শুনেছি যে কালা জাদু জিনিসটা নাকি লোকে অনেকে ভালো কাজে ইউজ করে, অনেকে খারাপ কাজে ইউজ করে, ঠিক আছে? কারণ আমাদের কিছু মানে আমার কিছুটা অরিজিন তোমার আসামের ওই দিকটা, ঠিক আছে? তোদের ফ্যামিলি? হ্যাঁ হ্যাঁ, কিছুটা। তো সেখানে হাফলং বলে একটা জায়গা আছে, সেখানে আমি গেছি। ওখানে কালা জাদু খুব ধুমধাম করে হয়, মানে মারাত্মক লেভেলের হয়। আচ্ছা আচ্ছা। তো ওখানে ভালো কাজেও হয়, খারাপ কাজেও হয়, কিন্তু বিশ্বাস করো দাদা, এখনো অব্দি আমি জানলাম না কালা জাদু এক্স্যাক্টলি জিনিসটা কি। তোর জেঠিমার ওপর কে করেছিল এরকম? দেখো, এটা তো আমি শিওর ভাবে বলতে পারবো না। আর যিনি মৌলবী যিনি এসেছেন তিনি এখন নেই, উনি এখন মারাও গেছেন, ঠিক আছে? আচ্ছা। কিন্তু উনি তো আমাদেরকে খুলে কিছু বলেননি, বাট আমাদের পরিবারের একটা সন্দেহ, এমন একজন আছেন এখানে, তার ইন্টেনশন তো আছে আমার জেঠিমাকে হয়তো সরানোর। জেঠিমাকে সরানোর ইন্টেনশন? হ্যাঁ, একটা ইন্টেনশন তো আছেন। তো সেই ব্যাপারটা খুলে বল একটু। ব্যাপারটা হচ্ছে, দেখো, প্রথমত বিয়ের আগে থেকেই আমার জ্যাঠার একটা অ্যাফেয়ার ছিল। আচ্ছা আচ্ছা, বুঝলেন? তো যার সাথে অ্যাফেয়ার ছিল তিনি খুব একটা ভালো নয়, ঠিক আছে? খুব একটা ভালো নয়। আর যেখানে আমার জেঠিমা কি বলতো, খুবই সবার সাথে ফ্র্যাঙ্কলি মেশে, হাসি খুশি থাকে, মানে একটা মানুষকে দেখলে বোঝা যায় মানুষটা কেমন। কথা বললেও বোঝা যায় বা দেখলেও বোঝা যায়। কিন্তু ওই যে ওনার কথা বলছে, আমি ওনার নামও জানি না কি, উনি ভালো নয়। জেঠুর যার সাথে অ্যাফেয়ার ছিল, হ্যাঁ, ওনার ইন্টেনশন ছিল যে একে সরিয়ে আমি এই জায়গাটা নেব। তো জেঠিমার তো ছেলেও আছে একটা? হ্যাঁ এক্স্যাক্টলি। আর যার সাথে অ্যাফেয়ার করছে তারও একটা মেয়ে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছো তো? তো ওনার হাজবেন্ড মনে হয় মারা গেছেন, যার সাথে আর কি অ্যাফেয়ার ছিল ওনার হাজবেন্ড মনে হয় মারা গেছে। তো আমার যেটুর দিক থেকে মানে বিয়ের আগে থেকেই অ্যাফেয়ারটা ছিল, বাট বিয়ের পরে বিষয়টা আরো বেশি হতো, বেশি হচ্ছিল, খুবই বেশি হচ্ছিল, খুব মানে খুবই বেশি, মারাত্মক লেভেলের। তো এবার দেখো, মানুষের শরীর খারাপ হয়েছে বা অসুস্থ, আমরা কি করি? ধরো কলসবদা, তুমি আজকে অসুস্থ, আমি 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 ধরো ডাক্তার নই, আমি একটা নর্মাল মানুষ, আমি তোমায় নিয়ে কোথায় যাব? ডাক্তারের কাছে যাব, হসপিটালে যাব, যে দেখুন তো কি হয়েছে। আমার জ্যাঠা কি করতো, নিজে ডাক্তারই সেজে, যার কাছে ডাক্তারের কোনো ডিগ্রি নেই, সে গুগল থেকে কিসব গুগলে সার্চ ফার্চ করে কিসব ওষুধ বার করে অর্ডার করে আমার জেঠিমাকে খাওয়াতো। পাগল নাকি? কি বলবো। আচ্ছা। যার কাছে টাকা পয়সার কোনো কমতি নেই, তার কাছে একটা সেন্ট্রালের চাকরি আছে। যেদিন মারা যায় মানুষটা, সেদিনও হসপিটালের যে কাগজপত্র আছে না, সেগুলো বগল দাবা করে নিচ্ছিল। শুধু অফিসে গিয়ে ফেলবে, টাকাটা রিফান্ড করবে, আর কিচ্ছু না। এদিকে বউয়ের বয়স চেঞ্জ হয়ে গেছে, তার কোনো খেয়ালই নেই। মানে এই জন্য ব্যাপারটা হচ্ছে, আমি বুঝতে পারছিলাম তুই জেঠুর ব্যাপারে কথা বলতে একটু আনকমফোর্টেবল ফিল করছিস ইনিশিয়াল দিকে। আর মানে জেঠু বা জেঠুর ছেলে, এই জন্য ছেলের ব্যাপারটা আমি বুঝতে পারছি না। আমি তোমার একটা কথা বলি দাদা, আমার জ্যাঠা কিন্তু, দেখো আমার জেঠুর কথা বলছি, আনকমফোর্টেবল। দেখো আমার জেঠু কিন্তু আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে, টু বি অনেস্ট। কারণ আমার নিজস্ব, আমি বলছি বলে বলছি না, আমার সাথে খারাপ, আমার যখন যেটা ধরো কিছু না কিছু ছোটখাটো দরকার হয়েছে, আমার মানে উনি মিটিয়েছেন, মিথ্যে বলবো না, উনি করেছেন। কিন্তু যে ভুল কাজ করে সেটা তো ভুলই না, সেটা তো ঠিক হবে না কোনোদিনও। যে ভুল তো ভুল, মানে আমি 1000টা 100টা ভালো কাজ করলাম, একটা ভুল করলাম, সেই ভুলটা মানে ক্ষমারই যোগ্য না। তুমি সেই 100টা ভালো কাজ কি মনে রাখবে কখনো? একদম। মানে বেসিক্যালি এই কারণে তুই বললি না যে তোর জেঠিমার শরীর 1 সপ্তাহের মধ্যে হুট করে চেঞ্জ হয়ে গেল, একদম মানে কঙ্কালসার হয়ে গেছিল। তারপর ইভেন আমাদের বাড়ি থেকেও সাজেস্ট করা হয়েছিল সিএমসি ভেলোর, তো জানো আশা করি, তো ওখানেও নিয়ে যাওয়ার জন্য। কারণ সিএমসি ভেলোরে কি হয়, ওখানে ট্রিটমেন্ট নাকি ভালো হয় হোল ইন্ডিয়ার মধ্যে, মানে বাইরে থেকেও আসেন, বাইরের ডাক্তাররাও আর কি ওখানে আছে, সেখানেও নিয়ে যেতে পারলেও পারতো, বাট যাই না কেন নিয়ে যায়নি। ইভেন তোমাকে আরেকটা কথা বলি, ডক্টর কিছু টেস্ট করতে দিয়েছিল, হ্যাঁ, মানে হসপিটালাইজড চলাকালীন। তো উনি তো হাজবেন্ড, একটা টেস্টের, এই টেস্ট গুলো হয়তো কত পড়বে, হার্ডলি 10,000, খুব বেশি 20,000,
হুম 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 তার কাছে 10-20 হাজার কোনো ম্যাটারই না। হুম যিনি একজন সেন্ট্রালের এমপ্লয়ি, হুম যার রিটায়ারমেন্টের সময় চলে এসছে, বুঝতেই পারছে তার কত স্যালারি হতে পারে। হুম সে তো অফিসে কাগজপত্র দিলে রিফান্ড পেয়ে যাবে টাকাটা, ডাজন্ট ম্যাটার। সে আমাকে বলছে, হুম ছাড় এখন আর টেস্ট করিয়ে কি হবে, কোনো টেস্ট ফেস্ট করাতে হবে না, এখন তো তোর জেঠিমাকে নিয়ে সবাই এক্সপেরিমেন্টই করবে, স্টুডেন্ট গুলো, ওই মেডিকেল স্টুডেন্ট গুলো, এখন এদের এগুলো দেওয়া মানে এদের উপর খরচা করা। হাউ ব্যাড। কতটা চিপ হলে মানুষ এরকম কথা বলতে পারে। আমি জাস্ট একটা কথাই বলেছিলাম হুম। যে দেখো জেঠু, তোমার কর্তব্য যেটা তুই তুমি খুব পালন ক্লোজ করে ছিলি না? জেঠিমার সাথে খুব ক্লোজ ছিলি তুই? খুবই ক্লোজ ছিলাম। কেন ক্লোজ ছিলাম তোমায় বলছি। দেখো আমার যখন এইচএস এর রেজাল্ট মানে বেরোবে, ঠিক আছে, আমার অ্যাকাউন্টস পরীক্ষা খুব বাজে হয়েছে, খুব বাজে। হুম হুম হ্যাঁ, তো আর আমার বাড়ি থেকে এরকম একটা রিচুয়ালস আছে, তোমাকে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকেই পড়তে হবে। আচ্ছা। হ্যাঁ, তো সেখানে একটা ক্যালকাটা ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টস অনার্স নিতে গেলে 60% অ্যাকাউন্টস এর উপর লাগবেই, অ্যাকাউন্টেন্সির উপর, তুমি তো চাপে ছিলি জানো। তুই? তো সেখানে আমার একটা চাপে ছিলাম, তো ডিপ্রেশনে থাকতাম, ছাদে গিয়ে সিগারেট খেতাম। সেই সময় আমার জেঠিমা আমাকে, তখন তো উনি জীবিত ছিলেন, হুম কারণ ওনার তো আর কি হসপিটালাইজেশন তো এসব তোমার নভেম্বর থেকে শুরু হয়েছে। হুম আমি এটা বলছি আফটার এইচএস, মানে তোমার কবে, ওটা মে মাসের আগের মাসটার কথা বলছি, এপ্রিলের দিকে। এপ্রিলের কথা বলছি। তো উনি ছাদে কাপড় টাপড় আসতেন, মেলতেন। উনি আমাকে জানো তো বলেছিল যে তুই কেন এত চিন্তা করছিস, তুই পারবি, তুই পাশ করে যাবি, তুই কোনো চিন্তা করিস না, তুই তো ভালো স্টুডেন্ট, আমার তোর উপর বিশ্বাস আছে, তুই ভালো মার্কস নিয়ে পাশ করবি, আমি তো বলছি তুই চাপ নিস না। আচ্ছা। সেটাই হলো, কিন্তু আমি ভালো করেই পাশ করলাম, আমি ভালো নাম্বার পেয়েই পাশ করলাম। আমার এইচএস এ 74 না 75% এর মতো ছিল। আচ্ছা আচ্ছা। ঠিক তো আছে। ভাই একটা কথা বল, মানে ওই মৌলভী সাহেব যা ক্রিয়া করলেন তারপরে ব্যাপারটা সলভ হয়ে গেল? হ্যাঁ, তারপরে ব্যাপারটা সলভ হয়েছে। কিন্তু বেসিক্যালি মানে মৃত্যুটা খুব একটা মানে নর্মাল ওয়েতে নয়, সন্দেহজনক ব্যাপার। একটু সন্দেহজনক আছে বিষয়টা, নালে আমি 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 দেখো, আমি একটা কথা বলি, হুম উনি কিন্তু মানে যেই ছিলেন, যাই মানে যাই, যেগুলো আমি তোমাকে বললাম যে প্যাথেটিক ঘটনাগুলো, আমার সত্যি দেখো ভয় তো লাগে না, এটা ইঙ্গিত দিচ্ছে ভালো দিক থেকে কি খারাপ দিক থেকে ইঙ্গিত দিচ্ছে সেটা পরের কথা। হুম ভয় তো লাগে, মানুষের থেকে ভয় লাগবে, আমরা তো এই দুনিয়ার মানুষ না, আমরা তো এই দুনিয়ার, আর যারা এটা করছে তারা তো অন্য দুনিয়ার না, তারা তো এই দুনিয়া থেকে আর বিলংই করে না। একদম একদম। ঠিক আছে, তো সেখানে তাদের আমি কাছে আত্মীয় অনাত্মীয় কোনো ফারাক পড়ে না, মৃত্যুর পর ওটাই কেউ আমার আগে আপনজন ভয় হয় না। লাগছিল, ওটা ভেবে আমার আরো ভয় লাগছিল। একদম। আমি ওটাই ভেবেছিলাম যে কি ইঙ্গিত দিচ্ছে, কি ভালো ইঙ্গিত, কি ওইসব তো ভাবিনি, আগে তো ভয় পাচ্ছি যে আগে ছেড়ে দে মা, কেটে বাঁচি। হুম হুম ঠিক আছে, এবার এই হয়েছে ব্যাপার। তো যাই হোক, দেখো এটা আমার সব থেকে জীবনের একটা ভয়াবহ কাহিনী ছিল, মানে কি বলবো, মানে আমার জীবনে ঘটে যাবে এটা কাহিনী তো বলবো না, মানে এক্সপিরিয়েন্স, ভয়াবহ তোর experience। ক্লাস 7-এ যে ঘটনাটা ঘটেছিল না, মানে যদি কিউরিও ফাইটার সকল অডিয়েন্স জানতে চায় তাহলে আমরা ওটা নিয়েও একদিন তোর ঘটনাটা শুনবো, ঠিক আছে? এটাই ছিল কিউরিও ফাইটার ঘোষলি কল রেকর্ডিং সিরিজের আজকের হরর পডকাস্ট। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের প্রিয়জনদের সাথে কিউরিও ফাইটার আজকের পডকাস্টটি শেয়ার করে দিতে ভুলবেন না। আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম হরর এক্সপিরিয়েন্স আমার সাথে একটি হরর পডকাস্ট এরকমই একটা ঘোষলি কল রেকর্ডিংয়ের মাধ্যমে শেয়ার করতে চান, তাহলে যোগাযোগ করুন আমাকে আমার সোশ্যাল মিডিয়াতে। আমাকে যোগাযোগ করার প্রত্যেকটা ডিটেলস আপনারা ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে পেয়ে যাচ্ছেন। তাহলে চলুন, দেখা হচ্ছে এরকমই একটা হরর পডকাস্ট নিয়ে বৃহস্পতিবার দিন দুপুর 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিও ফাইটের আরও দুটো হরর পডকাস্ট শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।